হ্যালো স্টুডেন্টস, আমি রায়হান মাহমুদ চৌধুরী 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন সিরিজের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারটি নিয়ে। প্রথমে আমরা যে টপিকটি আলোচনা করব তা হলো কাল দীর্ঘায়ন বা সময় বিলম্বন অথবা টাইম ডাইলেশন। তাহলে শুরু করা যাক। ধরা যাক তুমি একটি স্থানে দাঁড়িয়ে আছো। এখন ওই স্থানের কোন একটি বিন্দুর সাপেক্ষে, ধরা যাক এই যে একটি মূল বিন্দু, ওই মূল বিন্দুর সাপেক্ষে তোমার অবস্থানকে নির্দিষ্ট করা যায়। অর্থাৎ এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা এক্স ওয়াই জেড স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে তোমার অবস্থানকে নির্দিষ্ট করতে পারবো। এবং এই জন্য এই যে স্থানের সাপেক্ষে, এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা একটি কাঠামো পেয়ে যাচ্ছি, তা হলো তোমার জন্য একটি প্রসঙ্গ কাঠামো। এবং এই মূল বিন্দু নির্ধারণ করার ক্ষেত্রে কোনো বাধা ধরা নেই। তুমি তোমার স্থানের আশেপাশের যে কোনো একটি বিন্দুকে মূল বিন্দু ধরে তোমার অবস্থান নির্দিষ্ট করতে পারবে এবং ওই অঞ্চলটিকে তোমার প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারবে। এখন ধরা যাক তুমি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছো যেখানে তোমার সামনে দিয়ে খুব দ্রুত বেগে, মোটামুটি আলোর বেগের কাছাকাছি একটি বেগে একটি গাড়ি চলে যাচ্ছে। এবং ধরা যাক সেই গাড়ির অভ্যন্তরে কোন একটি বস্তুর অবস্থান নির্দিষ্ট করার জন্য আমরা এই যে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটি ব্যবহার করব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রথম প্রসঙ্গ কাঠামো এস এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো এস প্রাইম। এবং এই যে প্রসঙ্গ কাঠামোটি রয়েছে তার সাপেক্ষে আমরা গাড়ির অভ্যন্তরে কোন একটি বস্তুর অবস্থানকে যেহেতু নির্দিষ্ট করতে পারবো, তাই দেখো গাড়িটি যেহেতু তোমার সামনে দিয়ে খুব জোরে, খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ধরা যাক ভি বেগে তোমার সামনে থেকে চলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই প্রসঙ্গ কাঠামোটিও তোমার প্রসঙ্গ কাঠামোর থেকে ভি বেগে দূরে সরে যাচ্ছে। এবং আমরা যদি অন্যভাবে চিন্তা করি তাহলে এই যে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো রয়েছে তার থেকে তোমার প্রসঙ্গ কাঠামো ভি বেগে পেছনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ প্রথম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটি তোমার ভি বেগে দূরে সরে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। আবার একইভাবে বিপরীত দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রথম প্রসঙ্গ কাঠামোটি ভি বেগে পেছনের দিকে বা উল্টো দিকে চলে যাচ্ছে। দুটি সত্য কথা। এখন আমরা একটি ব্যাপার চিন্তা করি। ধরা যাক গাড়ির ভেতরে একটি লাইট রয়েছে, একটি লাইট রয়েছে। এখন এই যে লাইটটি রয়েছে, এই লাইটের অবস্থান কিন্তু গাড়ির অভ্যন্তরে, এবং গাড়ির অভ্যন্তরে এই গাড়ির সাপেক্ষে বা গাড়ির এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই লাইটটি কিন্তু স্থির। কিন্তু গাড়িটি যেহেতু বা এই প্রসঙ্গ কাঠামোটি যেহেতু ভি বেগে গতিশীল, তাহলে তুমি যে প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে আছো তার সাপেক্ষে কিন্তু লাইটটি ভি বেগেই গতিশীল। আচ্ছা, এখন আমরা একটা ব্যাপার চিন্তা করি বা একটা ঘটনা চিন্তা করি। ধরা যাক এই লাইটটি একবার জ্বলে বন্ধ হয়ে গেল। অর্থাৎ সে একবার জ্বললো এবং জ্বলার পরে বন্ধ হয়ে গেল। এই যে জ্বলার পরে বন্ধ হয়ে যাওয়া একটি ঘটনা, ধরা যাক এই ঘটনার জন্য যে সময়টি প্রয়োজন বা যে সময়ের ব্যবধান প্রয়োজন তা হলো ডেল টি প্রাইম। অর্থাৎ এই গাড়ির অভ্যন্তরে কেউ একজন এই বাল্বটির বা এই লাইটটির জ্বলে বন্ধ হওয়ার ঘটনাটি যে সময়ে ঘটেছে তা পরিমাপ করলো এবং তা দাঁড়ালো হচ্ছে ডেল টি প্রাইম। কিন্তু আমরা বা তুমি যে প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থেকে কেউ যদি এই ঘটনাটির সময় পর্যবেক্ষণ করে, তাহলে সেই ঘটনাটার জন্য আমরা যে সময় পর্যবেক্ষণ পাবো বা সময়ের ব্যবধান পাবো ডেল টি ইকুয়াল টু দাঁড়াবে ডেল টি প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। অর্থাৎ তুমি এই প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে ডেল টি সময় পরিমাপ করবা এই ভালভটির জ্বলা এবং বন্ধ হওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে ডেল টি আমরা যা পাচ্ছি তা হচ্ছে ডেল টি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এখন এই যে রাশিটি রয়েছে
এই রাশিটি একের চেয়ে ছোট, এবং যার কারণে আমরা যখন ডেল টি প্রাইমকে এই একের চেয়ে ক্ষুদ্র রাশিটি দ্বারা ভাগ করব, তখন আমরা দেখতে পাবো ডেল টি গ্রেটার দেন আসবে ডেল টি প্রাইম। অর্থাৎ এই যে গাড়িতে যে প্রসঙ্গ কাঠামো আমরা চিন্তা করেছি এবং সেই সাপেক্ষে এই ভালভটি ডেল টি প্রাইম সময়ে জ্বলেছে এবং বন্ধ হয়েছে, ঘটনাটি ঘটেছে, সেই একই ঘটনাটি আমরা যখন বা তুমি যখন এই প্রসঙ্গ কাঠামোতে দাঁড়িয়ে হিসেব করবে বা পর্যবেক্ষণ করবে, তখন দেখবে তুমি বেশি সময় পরিমাপ করেছো, বা তোমার প্রসঙ্গ কাঠামোতে এই ঘটনা ঘটতে ঘটতে যে সময় অতিবাহিত হয়েছে তা এই যে অ্যাকচুয়ালি এই ঘটনাটি যে প্রসঙ্গ কাঠামোতে ঘটেছে সে প্রসঙ্গ কাঠামোতে যে সময়ের ব্যবধান হয়েছে তার চেয়ে বেশি। অর্থাৎ তোমার প্রসঙ্গ কাঠামোতে এই ঘটনা ঘটার জন্য বেশি সময় প্রবাহিত হয়েছে, বা তুমি বেশি সময় এখান থেকে দেখেছো বা পর্যবেক্ষণ করেছো। এই যে দেখা যাচ্ছে সময়ের একটি ব্যবধান, বা এই ক্ষেত্রে এই প্রসঙ্গ কাঠামোতে আমরা সময়ের ব্যবধানটি বেশি পাচ্ছি, তাই হলো মূলত কাল দীর্ঘায়ন। অর্থাৎ আমরা বলতে পারি একটি জড় বা স্থির কাঠামোতে যখন একটি ঘটনা ঘটে, আচ্ছা আমি এটাকে স্থির কাঠামো কেন বললাম, দেখো এই ভালভটি এই কাঠামোতে স্থির রয়েছে, তাহলে এই ভালভটি বা এই ঘটনাটির জন্য এই এস প্রাইম কাঠামোটি স্থির, এবং কোন একটি জড় বা স্থির কাঠামোতে যখন কোন একটি ঘটনা ঘটে, তখন সে ঘটনা ঘটার সময়কে যদি বা সময়ের ব্যবধানকে যদি আমরা এটি যে কাঠামোতে রয়েছে, একটি এস প্রাইম কাঠামোতে রয়েছে, তার সাপেক্ষে ভি বেগে গতিশীল একটি কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণ করি, দেখো এই এস কাঠামোটি এস প্রাইম কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল, কিন্তু উল্টো দিকে। আমি আবার বলছি, প্রথম কাঠামোটি দ্বিতীয় কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল কিন্তু পেছনের দিকে, কারণ তুমি গাড়িতে দাঁড়িয়ে বা গাড়িতে বসে দেখবে তোমার এই কাঠামোটি এস কাঠামোটি ভি বেগে পেছনের দিকে চলে যাচ্ছে, তোমার এটি মনে হবে। আবার তুমি যখন এই কাঠামোতে দাঁড়িয়ে দেখবা, এস কাঠামোতে দাঁড়িয়ে যখন থাকবে, তখন তোমার মনে হবে এস প্রাইম কাঠামোটি ভি বেগে সামনের দিকে বা দূরে চলে যাচ্ছে। অর্থাৎ দুটিই সত্য। এজন্য আমরা বলছি এই যে ঘটনাটি ঘটছে, এই ঘটনাটি যে কাঠামোতে ঘটছে তার সাপেক্ষে ভি বেগে গতিশীল আরেকটি কাঠামোর সাপেক্ষে যখন আমরা এই ঘটনা ঘটার সময়টি পরিমাপ করব, তখন আমরা বেশি সময় পরিমাপ করব বা আমরা সময়ের ব্যবধানটি বেশি পাবো, এবং এই ঘটনাটি হচ্ছে মূলত কাল সম্প্রসারণ বা কাল দীর্ঘায়ন। এখন আমরা এক্ষেত্রে ডেলটি এবং ডেলটি প্রাইমের পরিবর্তে সরাসরি লিখতে পারি টি এবং টি নট, অর্থাৎ টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এখন স্পেসিফিক্যালি যদি আমরা এখানে টি এবং টি নট এর পরিচয়টা দেখি, তাহলে তা হচ্ছে টি নট ইকুয়াল টু প্রকৃত সময়, টি ইকুয়াল টু আপাত সময়, সি আলোর বেগ এবং ভি হচ্ছে বস্তুর বেগ। আচ্ছা, এই নিচের দুটি জিনিস নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, কিন্তু এখানে দুটি ওয়ার্ড ইউজ করেছি আমরা, একটি প্রকৃত সময়, একটি হচ্ছে আপাত সময়। সবসময় মনে রাখবে প্রকৃত সময় হচ্ছে ঘটনাটি অ্যাকচুয়ালি যে প্রসঙ্গ কাঠামোতে ঘটছে, সেই প্রসঙ্গ কাঠামোতে আমরা ঘটনাটি ঘটার যে সময়টি পরিমাপ করছি বা যে সময়ের ব্যবধান আমরা পরিমাপ করছি, সেই সময়ের ব্যবধান বা সেই সময়টিকে আমরা বলবো প্রকৃত সময়। অর্থাৎ এক্ষেত্রে ডেলটি প্রাইমটি ছিল এই ভালভটি জ্বলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে প্রকৃত সময়, কারণ এই ভালভটি তোমার এস প্রাইম কাঠামোতে রয়েছে, তাই এস প্রাইম কাঠামোর সাপেক্ষে যে সময়টি তোমরা মেজার করবে সেটি হবে ওই এস প্রাইম কাঠামোতে অবস্থিত বস্তুটি যে ঘটনাটি ঘটাচ্ছে তার জন্য প্রকৃত সময়। কিন্তু আমরা যখন এই কাঠামো ব্যতীত অন্য একটি কাঠামো নিয়ে চিন্তা করব, যেটি হচ্ছে তোমার এই কাঠামোর সাপেক্ষে গতিশীল, আমরা দেখতে পাচ্ছি এখানে এস কাঠামোটি এস প্রাইম কাঠামোর সাপেক্ষে ভি বেগে পেছনের দিকে গতিশীল, তাহলে এই কাঠামো ব্যতীত অন্য কাঠামোর সাপেক্ষে যখন আমরা সময়টি পরিমাপ করব, তখন সেটি হচ্ছে আমাদের আপাত সময়, যেটা মূলত বেশি আসবে। তো এই জন্য আমরা বলেছি টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এখন এক্ষেত্রে একটি ব্যাপার আছে, ব্যাপারটি হচ্ছে দেখো তুমি এই এস কাঠামোতে রয়েছো, এবং এই এস কাঠামোতে দাঁড়িয়ে তুমি যখন এই ঘটনাটি পর্যবেক্ষণ করছো, তখন তোমার মনে হতে পারে এস প্রাইম কাঠামোতে ঘটনাটি স্লোলি ঘটছে বা ধীরে ধীরে ঘটছে, কারণ তোমার কাঠামোতে যেহেতু সময় তাড়াতাড়ি প্রবাহিত হচ্ছে
বা তোমার কাঠামোতে যেহেতু আমরা সময়ের পরিমাণটি বেশি পাচ্ছি, তাহলে তোমার মনে হতে পারে যে এস প্রাইম কাঠামোতে সময়টি খুব খুব হচ্ছে যে কি স্লোলি চলছে। আবার এস প্রাইম কাঠামো থেকে দাঁড়িয়ে মনে হতে পারে এস কাঠামোতে সময় খুব সবকিছু তাড়াতাড়ি হচ্ছে, বা এস কাঠামো হচ্ছে যে কি সব ঘটনা একটু তাড়াতাড়ি ঘটছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয়। তোমার যেহেতু এস কাঠামোতে দাঁড়িয়ে মনে হতে পারে এস প্রাইম কাঠামোতে সময় ধীরে চলছে বা কোন একটি কাজ ধীরে গতিতে ঘটছে, ঠিক একইভাবে এস প্রাইম কাঠামোতে দাঁড়িয়ে আমরা যদি এস কাঠামোর কোনো ঘটনা পর্যবেক্ষণ করি, তখন আমাদেরও মনে হবে এস কাঠামোতে কোন একটি ঘটনা ধীরে চলছে। ব্যাপারটি একটু কনফিউজিং কিন্তু বেশ মজার। দেখো, এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো গতিশীল, আবার এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এস কাঠামো কিন্তু গতিশীল। তো তুমি যখন এস কাঠামোতে দাঁড়িয়ে এস প্রাইম কাঠামোর কোন একটি ঘটনা ঘটার সময়ের ব্যবধান পরিমাপ করবে, তখন তোমার মনে হতে পারে এস প্রাইম কাঠামোতে ঘটনাটি ধীরে চলছে বা আস্তে চলছে, সময় ধীরে চলছে। কিন্তু তুমি যদি একই কাজ এস প্রাইম কাঠামোতে দাঁড়িয়ে করো, অর্থাৎ এস প্রাইম কাঠামোতে তুমি এবার দাঁড়িয়ে আছো এবং এস কাঠামোতে একটি হচ্ছে যে ঘটনা, ধরা যাক হচ্ছে একটি কয়েন টস করার ঘটনা বা এখানেও একটি আলো জ্বলা বা বন্ধ হওয়ার ঘটনা, তুমি সময়ের পরিমাপ করলাম, দেখা যাবে তোমার ক্ষেত্রেও মনে হবে এস কাঠামোতে ঘটনাটি ধীরে চলছে। তাহলে এই ক্ষেত্রে কোনটি সত্য? এস কাঠামোতে দাঁড়িয়ে আমি কি এস প্রাইমেরটা ধীরে চলছে এরকম বুঝবো, নাকি এস প্রাইম কাঠামোতে দাঁড়িয়ে এস কাঠামোতে ঘটা কোন একটি ঘটনা ধীরে চলছে আমরা বলবো? ব্যাপারটি হচ্ছে দুটিই সত্য এবং দুটিই হচ্ছে দুটির জন্য বাস্তবতা। তোমার এস কাঠামোতে দাঁড়ানো বা এস কাঠামোতে অবস্থিত কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে এস প্রাইম কাঠামোর এই ঘটনাটি ঘটার সময়টি কম ধীরে চলছে মনে হতে পারে বা সময় ধীরে চলছে মনে হতে পারে। এটি যেমন এস কাঠামোতে অবস্থিত কোনো পর্যবেক্ষকের জন্য রিয়ালিটি, ঠিক একইভাবে এস প্রাইম কাঠামোতে কোনো পর্যবেক্ষকের জন্য রিয়ালিটিটি হচ্ছে এমন যে এস কাঠামোতে কোন একটি ঘটনা ঘটের সময় ধীরে চলবে বা সময়টি আমরা ধীর গতিতে চলবে, অর্থাৎ ভাইস ভার্সা দুটি চিন্তা করা যায়। তো এই জন্য এই সূত্রটি যখন আমরা ব্যবহার করব, তখন আমাদেরকে আগে বুঝে নিতে হবে আমরা কোন কাঠামোর জন্য বাস্তবতাটি চিন্তা করছি, অর্থাৎ আমি পর্যবেক্ষক হিসেবে কি এস কাঠামোতে দাঁড়িয়ে আছি নাকি এস প্রাইম কাঠামোতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি যদি পর্যবেক্ষক হিসেবে এস কাঠামোতে দাঁড়িয়ে থাকি এবং ঘটনাটি যদি এস প্রাইম কাঠামোতে ঘটে, তাহলে এই এস প্রাইম কাঠামোতে ঘটনা ঘটার সময়টিকে আমরা প্রকৃত সময় বা টি নট ধরবো, এবং এস কাঠামোতে যে ঘটনাটি ঘটবে বা এই ক্ষেত্রে যে আমরা আপাত সময় পাবো তাকে হচ্ছে আমরা টি ধরবো। তো এবার এ সংক্রান্ত কয়েকটি সমস্যা আমরা সমাধান করি। দেখো, প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 1.8 × 10⁸ ms ইনভার্স 1 বেগে ধাবমান মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। তিনি 50 বছর পর পৃথিবীতে ফিরে আসলে তার বর্তমান বয়স কত? আচ্ছা, দেখো, এক্ষেত্রে পৃথিবী একটি স্থান এবং মহাকাশযান। তো আমরা যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকি বা পৃথিবীতে যদি আমি পর্যবেক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকি, তাহলে এই ক্ষেত্রে এই মহাকাশযানে মহাশূন্যচারীর যে বয়সের পরিমাপটি হবে, ধরা যাক টি প্রাইম বা আমরা এটা টি নট ধরি, মহাকাশযানে ধরা যাক এই মহাশূন্যচারী টি নট বছর সময় অতিবাহিত করেছে। তো দেখো, এই মহাকাশযানে যেহেতু হচ্ছে মহাশূন্যচারী অবস্থান করছে এবং আমরা যেহেতু মহাশূন্যচারীর বয়স নিয়ে কনসার্ন, এই জন্য আমরা টি নটকে প্রকৃত সময় ধরেছি এবং আমরা পৃথিবীতে দাঁড়িয়ে সেটি যেভাবে বা আমাদের জন্য সেই সময়টি যত হবে তা হলো টি, এবং আমরা দেখতে পাচ্ছি তিনি 50 বছর পর পৃথিবীতে ফিরে আসছেন, অর্থাৎ পৃথিবীতে পর্যবেক্ষক দেখলেন 50 বছর পর তিনি আসলেন। তাহলে এই ক্ষেত্রে আমরা টি ইকুয়াল টু লিখব 50 ইয়ার, আর মহাকাশযানে অ্যাকচুয়ালি তার বয়স যতটুকু অতিবাহিত হয়েছে তা হলো টি নট। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে সূত্রটি অ্যাপ্লাই করি, আমরা পেয়ে যাব 50 ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস, এখানে বেগ হচ্ছে 1.8 × 10⁸, তাহলে আমরা লিখতে পারি 1.8 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার, কারণ
যেহেতু আলোর বেগ 3 × 10⁸, তাই আমরা 1.8 × 10⁸ এর 10⁸ এবং 10⁸ কাটাকাটি করে ফেলতে পারি, সরাসরি লিখলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে t নট ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 50 ইন্টু √1 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস হচ্ছে 0.6, দ্যাট মিনস আমরা পেয়ে যাচ্ছি 0.6 স্কয়ার। এটা ইকুয়াল টু হবে 50 ইন্টু 1 মাইনাস 0.6 স্কয়ার হচ্ছে, এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে আসবে 0.8, সহজ হিসাব। এবং তাহলে আমরা এই ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 40 ইয়ার। তাহলে দেখো, মহাশূন্যচারী মহাকাশযানে বসে তার বয়স পরিমাপ করবে 40 বছর, কিন্তু পৃথিবীতে দাঁড়িয়ে একজন পর্যবেক্ষক তার বয়স পরিমাপ করবে 50 বছর। আচ্ছা, তাহলে মহাশূন্যচারী যখন পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীর একজন পর্যবেক্ষক তার বয়স বলবে 50 + 30 = 80 ইয়ার, কিন্তু তুমি যখন মহাশূন্যচারীকে জিজ্ঞেস করবে আপনার বয়স কত, তখন সে তার বর্তমান বয়স জানাবে। বর্তমান বয়স ইকুয়াল টু সে বলবে 30 + 40 ইয়ার, অর্থাৎ 70 ইয়ার। তো এটি হচ্ছে মহাশূন্যচারীর বর্তমান বয়স, কারণ মহাশূন্যচারী যেহেতু হচ্ছে নিজে পরিমাপ করেছে তার বয়স 40 ইয়ার, কারণ সে মহাকাশযানে ছিল, তাই সে যখন পৃথিবীর হিসেবে 50 বছর পর ফিরে আসবে, তার ক্ষেত্রে তার নিজস্ব হিসাব হবে 40 ইয়ার, এবং আগে সে যাওয়ার আগে তার বয়স ছিল 30 ইয়ার। তো টোটাল সে তার বর্তমান বয়স জানাবে 30 + 40 ইয়ার, দ্যাট মিনস 70 ইয়ার। আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো দৈর্ঘ্য সংকোচন। এর মতোই ধরা যাক তুমি একটি স্থানে রয়েছো এবং তোমার জন্য একটি প্রসঙ্গ কাঠামো রয়েছে, এবং তা হলো S। এখন তোমার এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ধরা যাক আরেকটি প্রসঙ্গ কাঠামো রয়েছে যা v বেগে গতিশীল, এবং সে প্রসঙ্গ কাঠামোতে আমরা একটি বস্তু দেখতে পাচ্ছি যার অবস্থান নির্দিষ্ট করা হয়েছে, এবং সে বস্তুটি হলো এটি। ধরা যাক এর দৈর্ঘ্য হচ্ছে L0। এখন এই বস্তুটি এই S প্রাইম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির, কিন্তু এই S প্রাইম প্রসঙ্গ কাঠামোটি এই S প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে v বেগে সামনের দিকে চলে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে। একইভাবে এই S প্রাইম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই S কাঠামোটি, যেখানে একজন পর্যবেক্ষক রয়েছে বা তুমি রয়েছো, তা কিন্তু v বেগে পেছনের দিকে গতিশীল, অর্থাৎ S প্রাইমে অবস্থিত থেকে আমাদের মনে হবে S প্রসঙ্গ কাঠামোটি v বেগে পেছনের দিকে বা উল্টো দিকে চলে যাচ্ছে, আবার S প্রসঙ্গ কাঠামো থেকে মনে হবে S প্রাইম প্রসঙ্গ কাঠামোটি v বেগে সামনের দিকে চলে যাচ্ছে। এখন এই S কাঠামোতে যদি একজন পর্যবেক্ষক থাকে, তাহলে সে কিন্তু এই যে বস্তুটির দৈর্ঘ্য রয়েছে তা কিন্তু L0 পরিমাপ করবে না, বরং সে তার মনে হবে এই বস্তুটির দৈর্ঘ্য সংকুচিত হয়ে গিয়েছে বা এর দৈর্ঘ্য L0 এর চেয়ে কম, এবং সেই দৈর্ঘ্যটির মান হবে L0 × √1 - v² / c²। অর্থাৎ এটি হলো দৈর্ঘ্য সংকোচন যদি দুটি প্রসঙ্গ কাঠামোর মধ্যে একটি নির্দিষ্ট আপেক্ষিক বেগ থাকে, অথবা অন্যভাবে বললে কোনো পর্যবেক্ষক এবং কোন একটি বস্তুর মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, অর্থাৎ ধরা যাক বস্তুটি যদি পর্যবেক্ষকের সাপেক্ষে v বেগে সামনের দিকে গতিশীল হয়, যেখানে v আলোর বেগের কাছাকাছি, অথবা যদি বলা যায় এই বস্তুর সাপেক্ষে পর্যবেক্ষক উল্টো দিকে v বেগে চলে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পর্যবেক্ষকের যে পর্যবেক্ষণকৃত দৈর্ঘ্যর মান হবে এই বস্তুর, তা কিন্তু বস্তুর প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে কম হবে বা বস্তুটির দৈর্ঘ্য সংকুচিত বলে মনে হবে। তো এই ক্ষেত্রে এটিকে আমরা মূলত বলে থাকি দৈর্ঘ্য সংকোচন, এবং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে L0 হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। এর অর্থ হচ্ছে বস্তুটি অ্যাকচুয়ালি যে প্রসঙ্গ কাঠামোতে রয়েছে সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এর যে দৈর্ঘ্য রয়েছে তা হলো এর প্রকৃত দৈর্ঘ্য,
এবং এল হচ্ছে আপাত দৈর্ঘ্য, যেটি হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোর বাইরে অন্য কোনো একটি প্রসঙ্গ কাঠামোতে অবস্থিত একজন পর্যবেক্ষক যে দৈর্ঘ্যটি পর্যবেক্ষণ করবে। এই যে এখানে আমরা এর ফর্মুলাটি লিখে দিয়েছি, তাই হলো মূলত হচ্ছে আপাত দৈর্ঘ্য, এবং সি হচ্ছে আলোর বেগ আর ভি হচ্ছে বস্তুর বেগ। তবে এক্ষেত্রে একটি কনফিউশন স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েট হয়, একটি বস্তু তো ত্রিমাত্রিক হতে পারে, তো সেক্ষেত্রে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও রয়েছে। তো আমরা তো কেবলমাত্র এই ক্ষেত্রে বলেছি দৈর্ঘ্য সংকুচিত হচ্ছে, তাহলে প্রস্থ এবং উচ্চতার কি হতে পারে? তারা কি তিনটি ডাইমেনশনে কি একই সাথে সংকুচিত হবে, নাকি কেবল একটি মাত্র ডাইমেনশন সংকুচিত হবে? তো তোমাদের এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে বস্তুটি বস্তুটি যদি তার দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়, এই যে দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু বস্তুটি তার দৈর্ঘ্য বরাবর গতিশীল। আমরা যদি আরেকটু বুঝিয়ে চিত্রটি আঁকি, তাহলে দেখা যাচ্ছে এই যে বস্তুটি রয়েছে, এটা একটি ত্রিমাত্রিক বস্তু, তাহলে এটি হচ্ছে তার দৈর্ঘ্য, যেটিকে আমরা এল নট বলেছি, এটি হচ্ছে তার প্রস্থ, দুদিকে আমরা ডি নট বলি, এবং এটি হচ্ছে তার উচ্চতা, একে আমরা এইচ নট বলতে পারি। তো তাহলে এক্ষেত্রে দেখো বস্তুটি কিন্তু তার দৈর্ঘ্য বরাবর গতিশীল। বস্তুটি তার দৈর্ঘ্য বরাবর যেহেতু গতিশীল, তাই পর্যবেক্ষকের কাছে তার দৈর্ঘ্য সংকুচিত বলে মনে হবে। কিন্তু বস্তুটি যদি এভাবে চলাচল করত, অর্থাৎ বস্তুটি যদি এভাবে এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে অবস্থিত হতো, তাহলে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো যখন ভি বেগে গতিশীল হবে, তখন বেসিক্যালি বস্তুটি তার প্রস্থ বরাবর গতিশীল হবে। তখন সেক্ষেত্রে পর্যবেক্ষক তার এই যে প্রস্থ রয়েছে ডি নট, তাকে সংকুচিত হবে বলে মনে করবে। কিন্তু এক্ষেত্রে দৈর্ঘ্য এবং উচ্চতা এস প্রাইম এবং এস উভয় কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণকৃত ফলাফল একই থাকবে। আবার বস্তুটি যদি তার উচ্চতা বরাবর গতিশীল হতো, এই যে তখন আমরা যদি এক সাইড থেকে দেখি, এটি হচ্ছে তার উচ্চতা, এই যে আমরা এখানে যে এইচ নট দেখিয়েছি। তো বস্তুটি যদি তার উচ্চতা বরাবর গতিশীল হতো, তাহলে কিন্তু হচ্ছে পর্যবেক্ষকের কাছে মনে হতো বস্তুটির উচ্চতা বা এইচ নটের মানটি কমে গিয়েছে, কিন্তু হচ্ছে এক্ষেত্রে পর্যবেক্ষণকৃত দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু এস প্রাইমের মতোই থাকতো। অর্থাৎ সামারি হচ্ছে বস্তুটি তার তিনটি ডাইমেনশনের মধ্যে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মধ্যে যে ডাইমেনশন বরাবর গতিশীল হবে, দৈর্ঘ্য বরাবর হতে পারে বা প্রস্থ বরাবর হতে পারে বা উচ্চতা বরাবর হতে পারে, তো যে দিক বরাবর সে গতিশীল হবে বেসিক্যালি ওই দিকের ডাইমেনশনই তার কাছে, পর্যবেক্ষকের কাছে সংকুচিত বলে মনে হবে। তাই এই ব্যাপারটি সবসময় প্রশ্নে আমাদের থেকে বের করে নিতে হবে বা বুঝতে হবে বস্তুটি কোন দিক বরাবর গতিশীল। যেমন আমরা যদি আরেকটি উদাহরণ দিই, ধরা যাক পৃথিবীতে একটি আয়তাকার বা একটি বর্গাকার মাঠ রয়েছে, এই যে একটি বর্গাকার মাঠ, এবং আমরা জানি বর্গের কর্ণ থাকে, তো বর্গের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান। এখন ধরা যাক একটি রকেট এই যে বর্গাকার মাঠ রয়েছে তার কর্ণ বরাবর গতিশীল, তার একটি কর্ণ বরাবর গতিশীল। অর্থাৎ আমরা যদি এটিকে এ বি সি ডি দ্বারা নামকরণ করি, এবং আমি যদি বলি কেবলমাত্র সে বিডি কর্ণ বরাবর রকেটটি গতিশীল, তাহলে রকেট থেকে যদি একজন এই মাঠের দিকে তাকায়, তাহলে তার কাছে মাঠটি কি বর্গাকার মনে হবে? না, এক্ষেত্রে তার কাছে মাঠটি বর্গাকার নয়, বরং রম্বস আকৃতি মনে হবে। কেন? কারণ দেখো, এই ক্ষেত্রে রকেটটি যেহেতু কর্ণ বরাবর গতিশীল, তাই রকেটে অবস্থিত একজন ব্যক্তির কাছে মনে হবে এই যে পৃথিবীতে অবস্থিত এই যে বর্গাকার মাঠ রয়েছে তার বিডি কর্ণটি তার কাছে সংকুচিত বলে মনে হবে। কিন্তু এবি, এডি, ডিসি, বিসি এবং এসি এদের দৈর্ঘ্য কিন্তু পরিবর্তিত মনে হবে না। তো যার কারণে তার কাছে মনে হবে এই যে বিডি এর দৈর্ঘ্যটি কম বলে মনে হবে, এবং এই ক্ষেত্রে আমরা এর যদি বিডি কর্ণটি সংকুচিত করে দিই, তাহলে দেখা যাচ্ছে তার এসি কর্ণ আগের মতোই থাকবে, কিন্তু এই বিডি কর্ণটি কিছুটা সংকুচিত হয়ে গিয়েছে। তো যার কারণে ব্যক্তির পক্ষে মনে হবে এটি হচ্ছে রম্বস আকৃতির। কেননা আমরা জানি একটি রম্বসের বাহু চারটি পরস্পরের সমান, কিন্তু কর্ণ দুটি পরস্পরের সমান নয়, একটি ক্ষুদ্র এবং একটি বৃহৎ। তো এসি কর্ণ এক্ষেত্রে বৃহৎ কর্ণ থেকে যাবে, কিন্তু বিডি কিছুটা হচ্ছে আকৃতিতে ছোট হয়ে যাবে। তো যার কারণে সামগ্রিকভাবে রকেট থেকে এই পর্যবেক্ষককারীর মনে হবে এই যে বর্গাকার মাঠটি ছিল তা তার কাছে রম্বস আকৃতির মনে হবে।
অর্থাৎ এই ফর্মুলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি নিয়ে কনসার্ন থাকতে হবে সেটি হচ্ছে এই এল নটের মানটি নিয়ে। প্রথমত এই এল নট হচ্ছে বস্তুটি যে প্রসঙ্গ কাঠামোতে রয়েছে সেখানে হচ্ছে সেখানে বস্তুটির হয়তো দৈর্ঘ্য অথবা প্রস্থ অথবা উচ্চতার কোন একটি প্রকৃত মান, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে আমরা কোনটি চুজ করব সেটি হচ্ছে আমাদের বুঝতে হবে বেসিক্যালি বস্তুটা কি তার দৈর্ঘ্য বরাবর গতিশীল, না প্রস্থ বরাবর, নাকি উচ্চতা বরাবর। আমরা একটি সমস্যার সমাধান করব। আমাদেরকে বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল প্রস্থ বরাবর 0.95 বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? এটি ঢাকা ইউনিভার্সিটির 2015-16 শিক্ষাবর্ষের পরীক্ষার একটি প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে বলা হচ্ছে বস্তুটি তার প্রস্থ বরাবর গতিশীল। তাহলে আমরা তো কিছুক্ষণ আগে আলোচনা করেছি বস্তুটি যে ডাইমেনশন বরাবর গতিশীল হবে পর্যবেক্ষকের কাছে কেবলমাত্র সেটি সংকুচিত বলে মনে হবে, কিন্তু বাকি ডাইমেনশনগুলো তার কাছে অপরিবর্তিত মনে হবে। তাই আমরা যেহেতু এক্ষেত্রে দেখতে পাচ্ছি স্কেলটি তার প্রস্থ বরাবর গতিশীল, তাহলে এক্ষেত্রে কি পর্যবেক্ষকের কাছে তার দৈর্ঘ্য পরিবর্তিত বলে মনে হবে? অবশ্যই না। তাহলে এর অ্যান্সার হচ্ছে সোজা সাপটা 1 মিটার। কেন? কারণ বস্তুটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, স্কেলটির দৈর্ঘ্য 1 মিটার, কিন্তু স্কেলটি তার প্রস্থ বরাবর আলোর বেগের কাছাকাছি একটি বেগ নিয়ে গতিশীল। তাহলে কোন একজন পর্যবেক্ষকের কাছে তার এই যে প্রস্থ রয়েছে তা সংকুচিত বলে মনে হবে, কিন্তু তার দৈর্ঘ্য এক্ষেত্রে অপরিবর্তিত থাকবে। তাই আমরা এর পরিমিত দৈর্ঘ্যের মান 1 মিটারই পেয়ে যাব। এটি খুবই একটি সহজ কোশ্চেন ছিল, তবে এই ক্ষেত্রে ব্যাপারটি মাথায় রাখতে হবে যে বস্তুটি কোন দিক বরাবর গতিশীল। কোশ্চেনটিতে বলা হচ্ছে চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে এটি আলোর বেগের কত শতাংশে যায়? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটি চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য, অর্থাৎ রকেটটি যখন চলমান থাকবে তখন পর্যবেক্ষকের কাছে এর দৈর্ঘ্য তার স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক বলে মনে হবে। তাহলে আমাদের এখন বলতে হবে রকেটটি আলোর বেগের কত শতাংশে যায়। আমরা এক্ষেত্রে ফর্মুলাটি জানি, L = L নট √1 - b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। তো আমরা আমাদের ক্ষেত্রে এলটি হচ্ছে পর্যবেক্ষক যে দৈর্ঘ্যটি পর্যবেক্ষণ করে তা, এবং তা হচ্ছে তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক বা প্রকৃত দৈর্ঘ্যের অর্ধেক। অর্থাৎ আমরা তো দুটি কাঠামো চিন্তা করেছিলাম, এবং এই যে কাঠামোটি ছিল এস প্রাইম কাঠামো, সেই এস প্রাইম কাঠামোতে এর দৈর্ঘ্য হচ্ছে এল নট। এখন এই এস প্রাইম কাঠামোটি যখন একটি নির্দিষ্ট ভি বেগে গতিশীল হবে তখন এস কাঠামোতে অবস্থিত কোন একজন পর্যবেক্ষকের নিকট তার দৈর্ঘ্যটি এই যে স্থির যে দৈর্ঘ্য রয়েছে, এই যে এল নট বা প্রকৃত যে দৈর্ঘ্য রয়েছে তার অর্ধেক বলে মনে হবে। তো আচ্ছা, আমরা যে এখানে বস্তুটিকে স্থির বলেছি, এটি বলেছি হচ্ছে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে। দেখো বস্তুটি গতিশীল, বস্তুটি কার সাপেক্ষে গতিশীল? এস কাঠামোর সাপেক্ষে গতিশীল, কিন্তু বস্তুটির জন্য নির্ধারিত কাঠামোটি যেহেতু এস প্রাইম, সেই এস প্রাইম কাঠামোর সাপেক্ষে কিন্তু এটি স্থির। তাহলে এক্ষেত্রে আমরা মূলত স্থির দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছি এই যে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এর যে প্রকৃত দৈর্ঘ্য রয়েছে এল নট তা। তো এস কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষকের নিকট তার এই দৈর্ঘ্য মনে হবে এল নট ডিভাইডেড বাই টি। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এল নট ইন্টু 1 - ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এল নট চলে যাবে, এন্ড উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করে দিই আমরা পেয়ে যাব 1/4 = 1 - ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে আমরা ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1 - 1/4, দ্যাট মিন্স 3/4। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ভি বাই সি = √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ v = √3 ডিভাইডেড বাই 2 মিন্স হচ্ছে 0.8666, দ্যাট মিন্স 0.87 ইনটু c। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে রকেটের বেগ হতে হবে আলোর বেগের 87%। আমরা এখন যে টপিকটি আলোচনা করব তা হলো ভরের আপেক্ষিকতা। আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি কোন একটি বস্তু যখন কোন একজন পর্যবেক্ষকের সাপেক্ষে খুবই দ্রুত গতিতে গতিশীল হয় তখন পর্যবেক্ষকের পর্যবেক্ষণকৃত সময় দীর্ঘায়িত বলে মনে হয়,
আবার পর্যবেক্ষকের কাছে বস্তুর দৈর্ঘ্য সংকুচিত বলে মনে হয়, এবং ঠিক একইভাবে পর্যবেক্ষকের কাছে গতিশীল বস্তুর ভরও বেশি বলে মনে হয়, এবং তাই হচ্ছে মূলত ভরের আপেক্ষিকতা। আপেক্ষিক তথ্য অনুসারে কোন বস্তুর ভর তার বেগের সাথে বৃদ্ধি পায়, এবং এক্ষেত্রে আমরা দেখছি কোন একটি বস্তু যার প্রকৃত ভর m0 তা যদি কোন একজন পর্যবেক্ষকের সাপেক্ষে v বেগ নিয়ে গতিশীল হয়, তখন সেই বস্তুর যে আপেক্ষিক ভর থাকে অর্থাৎ পর্যবেক্ষক কর্তৃক পর্যবেক্ষণকৃত ভর m ইকুয়াল টু হয় m0 ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ার মাইনাস c স্কয়ার। এক্ষেত্রে এই যে রাশিটি রয়েছে তার মান যেহেতু 1 এর চেয়ে ছোট হয়, তাই m0 কে যখন তার দ্বারা আমরা ভাগ করে থাকি তখন স্বাভাবিকভাবেই m গ্রেটার দেন m0 হয়, অর্থাৎ বস্তুর আপেক্ষিক ভর প্রকৃত ভরের চেয়ে বেশি বলে মনে হয়। এখন এই সিম্পল ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে কয়েকটি সমস্যার সমাধান করি। প্রথম যে সমস্যাটি বলা হচ্ছে, একজন লোকের ভর 80 কেজি, কত বেগে উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর 100 কেজি মনে হবে। অর্থাৎ লোকের প্রকৃত ভর কিন্তু হচ্ছে m0 ইকুয়াল টু 80 কেজি, কিন্তু সে যখন কোন একটি রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষক তার ভর পর্যবেক্ষণ করবে, তখন পর্যবেক্ষকের নিকট তার ভর মনে হবে 100 কেজি, অর্থাৎ আপেক্ষিক ভর হচ্ছে 100 কেজি। এখন আমরা যেহেতু ফর্মুলা ইকুয়াল টু জানি m ইকুয়াল টু m0 ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। এখন এক্ষেত্রে যদি আমরা আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিই, m ইকুয়াল টু হবে 100 এবং m0 ইকুয়াল টু হবে আমাদের 80 √1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। এখন এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি √1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 80 ডিভাইডেড বাই 100। আমরা যদি 20 দ্বারা উপরে নিচে ভাগ করে থাকি তাহলে পেয়ে যাচ্ছি 4 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16 ডিভাইডেড বাই 25। তাহলে আমরা পেয়ে যাচ্ছি v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 16 divided by 25. That means v divided by c equal to হবে, আচ্ছা আমরা যদি 1 minus 16 divided by 25 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বেসিক্যালি 9 divided by 25। তো এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে এটা হয়ে যাবে 3 divided by 5। তাহলে আমরা v equal to পেয়ে যাচ্ছি 3 by 5 into c। c এর ভ্যালু হচ্ছে 3 into 10 to the power 8 ms inverse 1। তাহলে আমরা রকেটের বেগ পেয়ে যাচ্ছি 3 into 3 equal to 9, 9 divided by 5 equal to basically 1.8। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.8 into 10 to the power 8 ms inverse 1। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে দৈর্ঘ্য বরাবর গতিশীল একটি মিটার স্কেলের ভর এর স্থির ভরের দ্বিগুণ, গতিশীল অবস্থায় এর আপেক্ষিক দৈর্ঘ্য কত মিটার। তো আমাদেরকে আপেক্ষিক দৈর্ঘ্য বের করতে বলেছে, এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে বস্তুটি তার দৈর্ঘ্য বরাবর গতিশীল বা মিটার স্কেলটি তার দৈর্ঘ্য বরাবর গতিশীল। এখন মিটার স্কেল যেহেতু বলা হয়েছে অবভিয়াসলি তার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আবার এক্ষেত্রে বলা হচ্ছে গতিশীল অবস্থায় ভর এর স্থির ভরের দ্বিগুণ, অর্থাৎ পর্যবেক্ষকের কাছে এর ভর দ্বিগুণ বলে মনে হবে। তো আমরা প্রথমত জানি m equal to m0 divided by √1 minus v square divided by c square। আবার আমরা জানি l equal to l0 into √1 minus v square divided by c square। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে কেবলমাত্র দেওয়া আছে l0 এর মানটি। এখান থেকে আমরা l0 এর মান 1 মিটার পাবো। আর আমাদেরকে একটা হিন্টস দেওয়া আছে
যে এর ভর, আপেক্ষিক ভর স্থির ভরের দ্বিগুণ। তো এক্ষেত্রে আমাদেরকে যেহেতু ভি এবং সি, দুঃখিত, ভি এর কোনো ভ্যালু দেওয়া নেই, তাই এই যে √1 - v² / c² এর রাশিটির মান আমি জানি না। তো আমরা এই যে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে, এর আপেক্ষিক ভর স্থির ভরের দ্বিগুণ, এখান থেকে আমরা এই যে √1 - v² / c² এর একটি ভ্যালু পাবো, এবং তা হচ্ছে m0 / m। এখন আমাদেরকে বলা আছে এই m0 এর দ্বিগুণ হবে কিন্তু আমাদের আপেক্ষিক ভর 2m0। তাহলে আমরা এই √1 - v² / c² এর যে ভ্যালু পেয়ে যাচ্ছি তা হলো হাফ। এখন আমরা যদি এটি এই সূত্রে বসিয়ে দিই, তাহলে আমরা L = পেয়ে যাচ্ছি L0 = আমাদের বলে দেওয়া আছে 1 মিটার, এবং L এবং √1 - v² / c² এটা পেয়ে গেছি আমরা হাফ। তাহলে আমরা এক্ষেত্রে L এর ভ্যালু পেয়ে যাচ্ছি হাফ মিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক দৈর্ঘ্য সংকুচিত, প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে কম। আমরা এখন আলোচনা করব ভর শক্তি সম্পর্ক নিয়ে। ভর শক্তি সম্পর্কের ব্যাপারটি যখন আমাদের সামনে আসে, তখন আমাদের মনে পড়ে যায় আইনস্টাইনের সেই বিখ্যাত কালজয়ী সূত্রের কথা, এবং তা হলো E = mc²। অর্থাৎ E = mc² এমন একটি সম্পর্ক যার দ্বারা মূলত ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তর করা যায়। এখানে m হলো কোন একটি বস্তুর ভর, c হলো আলোর বেগ। তো এই E হচ্ছে মূলত এই বস্তুটির ভরের সমতুল্য শক্তি, বা এই বস্তুটিকে আমরা যদি শক্তিতে রূপান্তর করি তাহলে তার পরিমাপ, অথবা আমরা যদি একটু বিপরীত দিক থেকে চিন্তা করতে পারি, E পরিমাণ শক্তিকে আমরা যদি কোন একটি নির্দিষ্ট বস্তুর ভরে রূপান্তর করি তাহলে সে ভরটি দাঁড়াবে m। এখন এই E = mc² সম্পর্ককে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, কিন্তু তার আগে আমরা একটা ব্যাপারে জেনে নিই। ধরা যাক কোন একটি বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, অর্থাৎ তা খুবই দ্রুত বেগে গতিশীল, এবং ধরা যাক সেই বেগ হচ্ছে v। তাহলে স্বভাবতই আমাদের মনে আসতে পারে এই ক্ষেত্রে বস্তুটির গতিশক্তি দাঁড়াবে হাফ mv²। কিন্তু ব্যাপারটি এই ক্ষেত্রে হবে না, কারণ v যেহেতু আলোর বেগের খুব কাছাকাছি বেগে গতিশীল, এই ক্ষেত্রে গতিশক্তিকে প্রকাশ করতে হবে একটু ভিন্নভাবে, এবং তা হলো E = mc² - m0 c²। এখানে mc² হচ্ছে এই যে আমরা এখানে যে E লিখেছি তা, অর্থাৎ আমরা পাচ্ছি E = E - m0 c²। আচ্ছা, এখানে যে m0 c² রয়েছে তা হলো মূলত বস্তুর নিশ্চল শক্তি, অর্থাৎ বস্তুটি যখন স্থির থাকে তখন তার মধ্যে যে শক্তিটি সঞ্চিত থাকে তাই হচ্ছে মূলত নিশ্চল শক্তি, এবং বস্তুটি যদি গতিশীল না হয় তাহলে এই ক্ষেত্রে E = কিন্তু আমরা পেয়ে যাব m0 c²। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি E = m0 c² + E। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছি আমরা এই যে বস্তুটির যদি কোনো প্রকার ভেলোসিটি না থাকে তাহলে তার মধ্যেও কিন্তু একটি শক্তি সঞ্চিত থাকে স্থির অবস্থায়, তা হচ্ছে মূলত নিশ্চল শক্তি, এবং এর পরিমাপ হচ্ছে m0 c²। অর্থাৎ সামগ্রিকভাবে বস্তুটি যখন গতিশীল থাকবে এবং তা খুবই দ্রুত বেগে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকবে, তখন সেক্ষেত্রে আমরা E = পেয়ে যাচ্ছি m0 c² + E। এখন বস্তুটি যেহেতু গতিশীল, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বস্তুটি যেহেতু আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, এজন্য আমরা এই ক্ষেত্রে m = লিখতে পারি m0 /√1 - v² / c²। অর্থাৎ এই ক্ষেত্রে যে m এর ভ্যালুটি রয়েছে তা কিন্তু তার গতিশীল অবস্থায় আমরা যে ভরটি পেয়ে যাচ্ছি m = m0 /√1 - v² / c² তা, এবং এটি হচ্ছে মূলত প্রকৃত ভরের চেয়ে বেশি, অর্থাৎ m > m0। ভরশক্তির এই সম্পর্কগুলো ব্যবহার করে আমরা কয়েকটি ম্যাথ সলভ করি। ভরশক্তির সম্পর্ক থেকে সচরাচর যে ম্যাথগুলো বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামের এমসিকিউতে চলে আসে, সেক্ষেত্রে আমাদের একটি সমস্যায় পড়তে হয় এগুলোর ক্যালকুলেশন নিয়ে। কারণ এই ক্ষেত্রে আমরা যেসব ব্যাপার নিয়ে ডিল করে থাকি, যেমন E = আমরা যদি লিখি m0 c² + E কে, এক্ষেত্রে c m0 বা সামগ্রিকভাবে E এর যে ভ্যালুগুলো থাকে তা সেগুলো নিয়ে হচ্ছে ক্যালকুলেট করা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে। তো বেসিক্যালি এখান থেকে হচ্ছে আমরা যে সমস্যাগুলো সমাধান করব, আমাদের এই সমস্যাগুলোতে খুব ভালোভাবে লক্ষ্য করব আমরা কিভাবে সহজভাবে ক্যালকুলেশনগুলো করছি।
তো প্রথমে আমরা যে সমস্যাটি সমাধান করব সেখানে বলা হচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি নিয়ে চলমান ইলেকট্রনের ভর কত। আচ্ছা, প্রথমে এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে ইকে ইকুয়াল টু হচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্ট বলতে আমরা কি বুঝি? ইলেকট্রন ভোল্ট বলতে আমরা বুঝি যদি কোন একটি ইলেকট্রনকে একক বিভব পার্থক্যে ত্বরিত করা হয়ে থাকে বা চালিত করা হয় তখন যে কাজ সম্পন্ন হয়, অর্থাৎ আমরা যদি কাজের পরিমাণ ভোল্ট বিভব পার্থক্য থেকে দেখি তাহলে আমরা জানি W ইকুয়াল টু ভি কিউ। তো এক্ষেত্রে ভি হচ্ছে 1 এবং কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ, অর্থাৎ তা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 এবং এক্ষেত্রে একক হচ্ছে জুল। অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট বলতে আমরা বেসিক্যালি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল পরিমাণ শক্তিকেই বুঝে থাকি। তাহলে এখানে যেহেতু আমরা ব্যবহার করেছি মেগা ইলেকট্রন ভোল্ট, আমরা লিখে ফেলবো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইকে ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। আমাদের বের করতে হবে এই m এর যে ভ্যালুটি রয়েছে অর্থাৎ চলমান ইলেকট্রনের ভর তা। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m মাইনাস m নট ইকুয়াল টু ইকে ডিভাইডেড বাই c স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি m ইকুয়াল টু m নট প্লাস ইকে ডিভাইডেড বাই c স্কয়ার। এখন এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু জটিল। আমরা প্রথমত m নট এর মান নিয়ে চিন্তা করি। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.27, অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্থির বা নিশ্চল ভর। 9.27 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আচ্ছা, আর ইকের ভ্যালু আমরা পেয়েছি 16 ইন্টু 10 ইনভার্স 13। এখন সি স্কয়ার এটার মান কত হবে? দেখা যাচ্ছে আমাদের সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে তাকে যদি আমরা বর্গ করি 3 থেকে হয়ে যাবে 9 এবং 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে 10 টু দি পাওয়ার 16। এখন আমরা ক্যালকুলেশন যদি প্রসিড করি তাহলে দেখতে পাচ্ছি, দেখো এক্ষেত্রে যে 9 এবং 16 রয়েছে তাকে যদি আমরা ভাগ করি, আমরা যদি এটা খুব সহজে মুখোমুখি করি 9 এটা হয়ে যাবে 9, 16 মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি 7। তাহলে আমরা একটা পয়েন্ট এখানে একটা 0 আনতে পারি এবং আমরা পেয়ে যাচ্ছি 7 অর্থাৎ 63 and then again 7 অর্থাৎ 1.78। এসব ক্যালকুলেশন কিন্তু আমাদের নিজেদের মুখোমুখি করতে হবে, কারণ এক্ষেত্রে আমরা কোন ক্যালকুলেটরের সাহায্য পাবো না। তাহলে আমরা লিখে ফেলতে পারি 9.27 ইন্টু 10 ইনভার্স 31 প্লাস 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29। যেহেতু মাইনাস 13 আছে উপরে এবং 16 যদি মাইনাস 13 থেকে বিয়োগ হয় তাহলে আমরা পেয়ে যাব মাইনাস 29। এখন এই দুটি যোগের ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য করতে হবে, দেখো ওর এই ক্ষেত্রে গুণ আছে কিন্তু tan ইনভার্স 31, কিন্তু ওর সাথে গুণ আছে tan ইনভার্স 21। তো আমরা যদি একে tan ইনভার্স 29 এ পরিণত করি তাহলে অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দশমিকটি 2 ঘর সামনে আগাবে। আমরা পেয়ে যাব 0.0927 ইনটু 10 ইনভার্স 29 প্লাস হচ্ছে 1.78 ইনটু 10 ইনভার্স 29। এক্ষেত্রে আমরা যদি 1.78 এর সাথে এটা যদি আমরা একটু রাফ করি, 1.78 এর সাথে যদি আমরা 0.0927 আর বাদ দিতে পারি, আমরা চাইলে 0.09 যোগ করতে পারি, তাহলে এক্ষেত্রে পেয়ে যাচ্ছি 987 17 এর 7 এন্ড হাতে থাকবে 1, এটা যোগ হবে 8 এন্ড দেন পাচ্ছি 1। দেন আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি
আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু 1.87 ইন্টু 10 ইনভার্স 29 কেজি। তাহলে দেখতে পাচ্ছ আমরা কিভাবে এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু হচ্ছে ফর্মুলাটা ইউজ করা তেমন কোনো জটিলতার বিষয় ছিল না। জটিলতার বিষয় ছিল আমাদের ক্যালকুলেশন, এবং কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াই সবকিছু ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা বুঝেছো, এবং আশা করি তোমরা পরীক্ষাতে এভাবে খুব সহজে ক্যালকুলেশনগুলো নিজেদের থেকে করবে, কারণ এক্ষেত্রে তোমরা কোনো প্রকার ক্যালকুলেটরের সাহায্য পাবে না। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে কত গতিতে চললে কোন বস্তুর গতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে। আচ্ছা, আমরা এক্ষেত্রে জানি কোন বস্তুর গতিশক্তি যদি তা হচ্ছে খুব দ্রুত বেগে চলে বা আলোর বেগের কাছাকাছি হয়, ইকে ইকুয়াল টু হচ্ছে আমাদের mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার, যেখানে m নট c স্কয়ার হচ্ছে স্থির শক্তি বা নিশ্চল শক্তি। এখন আমাদেরকে বলা হচ্ছে এই ক্ষেত্রে গতিশক্তি স্থির ভর শক্তির সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে ইকে এর পরিবর্তে লিখতে পারি m নট c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। এখন আমরা এই ক্ষেত্রে mc স্কয়ার ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 m নট c স্কয়ার, অর্থাৎ m ইকুয়াল টু হচ্ছে 2 m নট। এখন এক্ষেত্রে আমরা m এর ভ্যালু জানি m নট ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার, এন্ড দেন এটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমাদের 2m নট। এখানে যে ভিটি রয়েছে এটি হচ্ছে সেই গতি যে গতিতে চললে বস্তুর গতিশক্তি এর স্থির ভর শক্তির সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি আমাদের m নট এবং m নট ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং আমরা রুট ওভার 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু কিন্তু পেয়ে যাব হাফ। এটাকে যদি আমরা স্কয়ার করে দিই উভয় পাশে, তাহলে পেয়ে যাব 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/4। দ্যাট মিন্স v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1/4, দ্যাট মিন্স 3/4। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি v ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2 ইন্টু c, অর্থাৎ আলোর বেগের √3/2 গুণ গতিতে যদি কোনো বস্তু চলে তাহলে তার গতিশক্তি স্থির ভর শক্তির সমান হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এটি তোমরা এমসিকিউ এর অপশনে পেয়ে যাবে। তৃতীয় সমস্যাটিতে বলা হচ্ছে 0.6 বেগে চলমান একটি নিউটনের গতিশক্তি বাহির করো। নিউটনের ভর হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। আচ্ছা, এক্ষেত্রে আমাদের গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে ইকে, এবং আমরা কিন্তু জানি ইকে ইকুয়াল টু হচ্ছে mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। এক্ষেত্রে আমরা m এর পরিবর্তে লিখতে পারি m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের m নট c স্কয়ার। এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি m নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস m নট। এটাকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম, এন্ড দেন এখানে পেয়ে যাচ্ছে আমাদের c স্কয়ার। তাহলে আমরা যদি এরপরে প্রসিড হয়, আমরা m নট এর ভ্যালু ইকুয়াল টু আমরা দেওয়া আছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এখন নিচের এই রাশিটির মান আমরা মুখে মুখেই দেখতে পারি কতটুকু আসে। দেখো 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার আছে, এখানে v এর ভ্যালু দেওয়া আছে 0.6c। দ্যাট মিন্স এটা ইকুয়াল টু আসবে বেসিক্যালি 1 মাইনাস 0.6c স্কয়ার 0.6 স্কয়ার ইন্টু c স্কয়ার, অর্থাৎ 0.6 স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব বেসিক্যালি 0.6 হোল স্কয়ার। এখন এর ভ্যালু কিন্তু হচ্ছে 0.64, তাই একে যখন আমরা রুট করব আমরা এর ভ্যালু পেয়ে যাব 0.8। এই যে আমি এটা এখানে করে দেখিয়েছি, এটা কিন্তু তোমাদের মুখে মুখে করতে হবে, কারণ এই ধরনের সিলি
রাফগুলো যদি প্রশ্নে লিখে লিখে করি তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হবে। এজন্য আমাদের ক্যালকুলেশন প্র্যাকটিস করে করে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে দেখিয়েছি, কিন্তু তোমরা আরো প্র্যাকটিস করে নিজেদের থেকে যাতে মুখোমুখি করে ফেলতে পারো সে দক্ষতা তোমাদের অর্জন করতে হবে। আচ্ছা, আমরা যদি হিসাবের ক্ষেত্রে প্রসিড হই, এক্ষেত্রে এম নট এর ভ্যালু আছে 1.6 ইন্টু tan ইনভার্স 27, এন্ড দেন এখানে সি স্কয়ারটা আমরা আপাতত রাখি। তাহলে দেখো এখানে আছে 1.67 এবং এদিকে আছে 0.8। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে 1.67 ডিভাইডেড বাই 0.8 রয়েছে, তাকে যদি আমরা মুখোমুখি ক্যালকুলেশন করি 1.67 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.8, দ্যাট মিন্স এটা হচ্ছে বেসিক্যালি 16.7 ডিভাইডেড বাই 8। এর ভ্যালু কিন্তু হচ্ছে এই ভাগটা যদি আমরা করি তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব 2.08। দেখো, কারণ 2.08 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কিন্তু আসবে 16.64, দ্যাট মিন্স 16.7। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 2.08 ইন্টু tan ইনভার্স 27 মাইনাস 1.6 ইন্টু tan ইনভার্স 27, দেন হচ্ছে সি স্কয়ার। এই যে এখন আমরা যদি 2.08 থেকে 1.6 বিয়োগ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি 0.48, এবং তাহলে এর সাথে গুণ থাকবে tan ইনভার্স 27, এন্ড দেন আমরা যখন এখন সি স্কয়ার ভ্যালু বসাবো তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16, কারণ সি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা আমরা এই 0.48 এর সাথে যদি 9 কে গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব খুব সহজেই 4.32, আর বাকি যা আছে tan ইনভার্স 27 আর 10 টু দি পাওয়ার 16, এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 11 অর্থাৎ tan ইনভার্স 11। দেন আমরা বলতে পারি আমাদের এক্ষেত্রে গতিশক্তির মান হচ্ছে 4.32 ইন্টু tan ইনভার্স 11 জুল। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শক্তির কোয়ান্টায়ন। আমরা সকলেই জানি আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আলোর তরঙ্গ ধর্ম রয়েছে। আমরা আলোর ক্ষেত্রে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এগুলো লক্ষ্য করে থাকি, কিন্তু পদার্থবিদরা প্রমাণ করে দেখিয়েছেন আলোর কণা ধর্ম রয়েছে, এবং আলো হলো আলোক কণার প্রবাহ বা ফ্লো। এই যে আলোক কণাগুলো রয়েছে তাদের একটি নির্দিষ্ট শক্তি থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে আমরা আলোক কণাগুলোর একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি পেয়ে থাকি। আমরা যে এখানে নির্দিষ্ট শক্তি সম্পন্ন আলোক কণার কথা বলছি তা হলো মূলত ফোটন, অর্থাৎ আমরা বলতে পারি আলো হলো মূলত ফোটনের প্রবাহ। তো এই যে একটি নির্দিষ্ট শক্তি সম্পন্ন ফোটনের কথা বলছি, এই প্রত্যেকটি ফোটনের যে নির্দিষ্ট শক্তির পরিমাপ রয়েছে তা হলো E = hf। এখানে f হলো মূলত তড়িৎচুম্বকীয় রেডিয়েশন বা হচ্ছে আলোর কম্পাঙ্ক, এবং h হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে 6.626 ইন্টু tan ইনভার্স 34 জুল সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি এক একটি গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হয়, অর্থাৎ এক্ষেত্রে আলোক রশ্মির কোয়ান্টায়ন হচ্ছে, এবং এক্ষেত্রে আমরা যে নির্দিষ্ট শক্তি সম্পন্ন ফোটন বা আলোক কণার কথা চিন্তা করছি তাদের কিন্তু কোনো স্থির ভর নেই, অর্থাৎ তাদের স্থির ভর শূন্য, আবার তাদের বেগ হচ্ছে আলোর বেগের সমান এবং তাদের কোনো চার্জও নেই। তাহলে এখন আমরা এই যে সূত্রটি রয়েছে E = hf, অর্থাৎ একটি ফোটনের শক্তি, তা ব্যবহার করে একটি ম্যাথ সলভ করি। আমাদেরকে বলা হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স 10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত। তো আমরা জানি E = হচ্ছে hf। তো এক্ষেত্রে আমরা যদি দেখি f = আমরা লিখতে পারি c ডিভাইডেড বাই ল্যামডা, কারণ আমরা বলেছি ফোটন আলোর বেগে চলে। তো এই ফোটন যেহেতু আলোর বেগে চলে, c = আমরা পেয়ে যাব f ল্যামডা। এখানে ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো এক্ষেত্রে আমরা সেই আলোর কম্পাঙ্ক পেয়ে যাচ্ছি f = c বাই ল্যামডা। তাহলে আমরা যদি এখন মান বসিয়ে দিই, h এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু tan ইনভার্স 34, আর এই ক্ষেত্রে আমাদের c এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু
10⁸ এবং ল্যামডার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻10 আর এর একক হচ্ছে আমরা জানি জুল। তাহলে এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি 3 যদি 6.626 এর সাথে গুণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 3 6 18 হাতে 1 3 into 2 6 that means 7 3 6 18 হাতে 1 থাকবে পয়েন্ট এটা হয়ে যাচ্ছে 19.872 ইনটু আমরা যদি এখন 10 এর ঘাতগুলো চিন্তা করি এখানে আছে -34 এখানে আছে 8 এবং হচ্ছে এখানে উপরে আছে -10 that means 10⁻34 প্লাস 18 হবে এটা ইকুয়াল টু হচ্ছে মূলত -16 জুল। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। এর পরবর্তী টপিক হচ্ছে ডি ব্রগলির নীতি। ডি ব্রগলি এমন একটি ইকুয়েশন দিয়েছেন যার সাহায্যে আমরা দেখতে পাই কোন কণা বা পার্টিকেলেরই যখন গতিশীল হয় তখন তার একটি তরঙ্গ ধর্ম থাকে এবং এই ইকুয়েশনটি হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই p, অর্থাৎ কোন একটা পার্টিকেল যদি v বেগে গতিশীল হয় তাহলে আমরা তার একটি ভরবেগ পাই p ইকুয়াল টু mv। এখন আমরা যদি এই ইকুয়েশন থেকে দেখি তাহলে h ডিভাইডেড বাই mv এটি হবে সেই গতিশীল কণার যে সংশ্লিষ্ট তরঙ্গ রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য। গতিশীল কণা সংশ্লিষ্ট এই যে আমরা তরঙ্গ পেয়ে যাচ্ছি তাকে আমরা মূলত কণিকা তরঙ্গ বলে থাকি। তবে আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কণিকা তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, কারণ কোন একটি গতিশীল বা হচ্ছে যে ত্বরণ সম্পন্ন আধান থেকে মূলত তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপত্তি হয়, কিন্তু কণিকা তরঙ্গের সাথে এ ধরনের কোনো আধানগ্রস্ত চার্জের সম্পর্ক নেই। তাই এই যে এখানে যে কণিকা তরঙ্গ উৎপন্ন হচ্ছে তা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। আচ্ছা, আমরা এই সমীকরণ ব্যবহার করে বিগত বছরে আসে একটি সমস্যার সমাধান করি। সমস্যাটিতে বলা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি 2.5 ইন্টু 10⁶ ms−1 বেগে চলে তাহলে এর জন্য ডি ব্রগলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো আমরা এই ক্ষেত্রে জানি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h ডিভাইডেড বাই mv। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই h ইকুয়াল টু আমরা জানি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর এখানে m এর ভ্যালু দেওয়া আছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, আবার v এর ভ্যালু দেওয়া আছে 2.5 ইন্টু 10⁶ ms−1। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ক্যালকুলেশনটি মোটামুটি জটিল এবং আমরা কিন্তু এক্ষেত্রে কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তাই আমাদের এই ক্ষেত্রে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ আমাদের এই যে এই অনুপাতটি আছে বা এতটুকু পর্যন্ত আমরা যা পেয়েছি তা থেকে মূলত এখান থেকে কোন কোন অপশন আমরা বাদ দিয়ে দিতে পারি তা আমরা দেখি। আমরা এই ক্ষেত্রে এই মানগুলোকে আলাদা করে লিখি। 6.623 এর পরিবর্তে আমরা শুধু 6.63 লিখি, আর নিচে 9.11 আছে এবং আছে 2.5। এই ক্ষেত্রে আমরা tan ইনভার্স কতটুকু পেয়ে যাচ্ছি তা একটু দেখি। এখানে আছে 34 আর এখানে আছে 31। তাহলে এটি যখন হচ্ছে 31 যখন উপরে উঠবে -34 প্লাস 31 and that means হচ্ছে -3 and এই 6 যখন উপরে উঠবে তখন মাইনাস হয়ে এটা হয়ে যাবে -9। আচ্ছা, এতটুকু থেকে আমরা কিন্তু এখানে কয়েকটা অপশন বাদ দিয়ে দিতে পারি। প্রথমত এই যে ডি অপশনটি রয়েছে এটা কিন্তু বাদ, কারণ এখানে দেখা যাচ্ছে 10 এর ঘাত কিন্তু -39, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু -39 আসার কোনো চান্স নেই। আবার যে প্রথম অপশনটি রয়েছে তাও বাদ, কারণ এখানে খুবই কম -4। কিন্তু আমাদের তাহলে এখন চিন্তা করতে হচ্ছে এই -10⁻⁻8 নাকি 10⁻−10, অর্থাৎ এক্ষেত্রে কোনটি হতে পারে। তো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের উপরে আছে কিন্তু 6.63 এবং নিচে আছে কিন্তু 9.11 ইন্টু 9.11 ইন্টু 2.5। তাহলে
এই যে রাশিটি রয়েছে এই রাশিটির উপরে মূলত আমাদের ফাইনাল আনসারটি নির্ভর করছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি 6.63 এবং নিচে এই 9.11 ইন্টু 2.5 থেকে আমরা একটু কিছু ব্যাপার আলাদা করতে পারি। যেমন আমরা যদি এখানে 9.11 এর পরিবর্তে কেবলমাত্র 9 চিন্তা করি আমাদের হিসাব সুবিধার জন্য এবং 2.5 চিন্তা করি, তাহলে 9 ইন্টু 2.5 কিন্তু আসবে আমাদের 22.5। অর্থাৎ আমরা এখানে 22.5 লিখি। এটা কিন্তু আমাদের নিজেদের রাফ, এটার সাথে হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশনের সম্পর্ক নেই। আমরা জাস্ট মেইন আনসারটা অ্যাপ্রোচ করার জন্য এই ধরনের ক্যালকুলেশন গুলো করব। তাহলে দেখা যাচ্ছে নিচে হচ্ছে 22.5 আর উপরে হচ্ছে 6.63। তো আমরা একটা কাজ করতে পারি, এখন আমাদের অ্যান্সার মিলে যাবে। এই যে 22.5 কে আমরা লিখতে পারি 2.25 ইনটু 10। দেখো এই রাশির পরিবর্তে যদি আমরা এই রাশিটি চিন্তা করি তাহলে এখানে 10 একটা এক্সট্রা নিচে পাচ্ছি, এটা কিন্তু উপরে উঠে আমাদের -9 কে -10 করে দেবে। আবার আরেকটা সুবিধা পাচ্ছি, দেখো 6.63 এবং নিচে আছে 2.25, এই দুটির ভাগফল কিন্তু 3 এর কাছাকাছি হবে, অর্থাৎ 2.9 এর মতো হবে। 2.9 এর মতোই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা যদি আমরা নাও বুঝি আমরা কিন্তু এটা বুঝতে পারছি এই যে 10টি কিন্তু উপরে ওঠার কারণে এটা -10 হয়ে যাবে। তো আমাদের এক্ষেত্রে অ্যান্সার অবশ্যই হবে সি নাম্বারটি। তাহলে দেখতে পাচ্ছো এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না তখন আমরা কিভাবে প্রসেস অফ এলিমিনেশন ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে থাকতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই তোমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং এই ধরনের যে ক্যালকুলেশন আছে এগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে যাতে তোমরা কারেক্ট অ্যান্সারটি নিজেরাই বের করে ফেলতে পারো। আলোক রশ্মি যখন কোন একটি ধাতব পাতের উপর নির্গত হয়, অর্থাৎ দেখছো এখানে একটি ধাতব মেটাল সারফেসের উপর আলোক রশ্মি আপতিত হচ্ছে। আলোক রশ্মি যখন এই ধরনের ধাতব পাতের উপর আপতিত হয় তখন ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয় এবং সে সকল ইলেকট্রনের একটি নির্দিষ্ট শক্তি থাকে, একটি নির্দিষ্ট গতিশক্তি থাকে এবং এক্ষেত্রে আলোক রশ্মি আপতিত হওয়ার কারণে মেটাল সারফেস বা ধাতব পাত থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হয় তাদেরকে আমরা বলে থাকি ফটো ইলেকট্রন। এবং এই ফটো ইলেকট্রন সার্কিটে বা বর্তনীতে প্রবাহিত হওয়ার কারণে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় বা যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে ফটো কারেন্ট। তো এক্ষেত্রে একটি ব্যাপার নিশ্চয়ই অবজার্ভ করতে পারছো, আলোক রশ্মি কণা ধর্ম রয়েছে এবং যেহেতু আলোক রশ্মির কণা ধর্ম রয়েছে আমরা আলোক রশ্মিকে ফোটনের প্রবাহ চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি ফোটন যখন এই মেটাল সারফেস গুলোতে আপতিত হচ্ছে তখন ইলেকট্রন এখান থেকে নির্গত হওয়া শুরু করছে। তো এক্ষেত্রে অবশ্যই একটা ব্যাপার হচ্ছে ইলেকট্রন যখন এখানে এই মেটাল সারফেস থেকে নির্গত হচ্ছে তারা শক্তিটি পাচ্ছে মূলত এই ফোটন থেকে, বা আমরা বলতে পারি তাইলে ইলেকট্রন নির্গত হওয়ার ক্ষেত্রে তাহলে ফোটনের একটি নির্দিষ্ট বা ন্যূনতম শক্তি থাকা প্রয়োজন। যার চেয়ে কম শক্তি সম্পন্ন ফোটন যদি এই মেটাল সারফেসে আপতিত হয় তাহলে মেটাল সারফেস থেকে কোনো প্রকার ইলেকট্রন নির্গত হবে না। অর্থাৎ ইলেকট্রন এই মেটাল সারফেস থেকে নির্গত হওয়ার জন্য আপতিত আলোক রশ্মির ফোটনের একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকা প্রয়োজন। এখন আমরা যেহেতু জানি E = hf, তাহলে শক্তি মূলত কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে আলোক রশ্মি। তাহলে আমরা বলতে পারি ওই যে ন্যূনতম শক্তি বিশিষ্ট ফোটনের একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকা দরকার অন্যভাবে বলতে গেলে। তো সেই ন্যূনতম কম্পাঙ্ককে আমরা বলে থাকি সূচন কম্পাঙ্ক। অর্থাৎ এক্ষেত্রে যে আলোক রশ্মি আপতিত হওয়ার কারণে মেটাল সারফেস থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে সে আপতিত আলোক রশ্মির একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকা প্রয়োজন, যার কারণে আপতিত ফোটন ইলেকট্রনকে সেই ন্যূনতম পরিমাণ শক্তি প্রদান করতে পারে যাতে ইলেকট্রনটি মেটাল সারফেস থেকে নির্গত হয়। এক্ষেত্রে আমরা বলতে পারছি ইলেকট্রনকে মেটাল সারফেস থেকে নির্গত হওয়ার জন্য একটি ন্যূনতম শক্তির দরকার হয়ে থাকে এবং এই ন্যূনতম শক্তিকে বলা হয়ে থাকে কার্যাপেক্ষক। এবং কার্যাপেক্ষক আমরা লিখতে পারি W0 = hf0। এখানে f0 হচ্ছে সূচন কম্পাঙ্ক, অর্থাৎ আপতিত আলোকের সেই ন্যূনতম কম্পাঙ্ক যার কারণে ফোটনের এই যে কার্যাপেক্ষক পরিমাণ শক্তি থাকবে যার মাধ্যমে ইলেকট্রন এই মেটাল সারফেস থেকে নির্গত হতে পারবে। এখন আপতিত আলোকের ফোটনের যদি
এর চেয়ে বেশি পরিমাণ শক্তি থাকে, তাহলে ইলেকট্রন নির্গত হওয়ার পাশাপাশি একটি গতিশক্তি লাভ করবে এবং সেই গতিশক্তির মাধ্যমে এই যে মেটাল সারফেস থেকে সে ডিটেক্টরে চলে যাবে এবং ফাইনালি সার্কিটে প্রবাহিত হওয়া শুরু করবে। তো আমরা সেক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তির পরিমাপ করতে পারি এভাবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপতিত আলোক রশ্মির কম্পাঙ্ক এফ নটের চেয়ে ভিন্ন বা এফ নটের চেয়ে বেশি এবং তাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ইলেকট্রনকে নির্গত করার জন্য যে ন্যূনতম শক্তি দরকার সেটি বাদে বাকি যে শক্তিটি থাকবে তা ইলেকট্রনের গতিশক্তি রূপে কাজ করবে এবং সেই ইলেকট্রন সে গতিশক্তি লাভ করে এই যে মেটাল সারফেস থেকে ডিটেক্টরে চলে যাচ্ছে। তো ইলেকট্রনের এই যে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে সেটি হচ্ছে HF মাইনাস HF নট এবং এটি হচ্ছে তার ম্যাক্সিমাম গতিশক্তি যদি এই ক্ষেত্রে F কম্পাঙ্কের আলোক রশ্মি আপতিত হয়। এখন আমরা যদি এই চিত্রটির দিকে একটু লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। এই ব্যাটারিটি মূলত সংযুক্ত করা হয়েছে যাতে এই যে ডিটেক্টর রয়েছে এটি পজিটিভ চার্জ বিশিষ্ট হয় এবং এই ক্ষেত্রে যে মেটাল সারফেসটি রয়েছে তা নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় এবং ইলেকট্রন যাতে এই যে মেটাল সারফেস থেকে সহজেই এই ডিটেক্টরে চলে যেতে পারে এবং যার মাধ্যমে এই বর্তনীতে সে খুব ভালোভাবেই প্রবাহিত হতে পারবে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে ইলেকট্রনের এই যে প্রবাহ শুরু হয়ে গিয়েছে এবং ফটোকারেন্ট প্রবাহিত হচ্ছে, এই মুহূর্তে যদি এই ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে দিই, অর্থাৎ ব্যাটারির পোলারিটি প্লাস মাইনাস থেকে যদি আমরা মাইনাস প্লাস করে দিই, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো এখন এই ব্যাটারির এই ধরনের বিভবের কারণে বা এই ঋণাত্মক বিভবের কারণে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হবে, কারণ এই ক্ষেত্রে বিভবটি ইলেকট্রনের অপোজিটে কাজ করবে। বা এই যে মেটাল সারফেসকে যখন আমি পজিটিভ করে দেব এবং ডিটেক্টরকে যখন আমি নেগেটিভ চার্জ বিশিষ্ট করে দেব, তখন স্বাভাবিকভাবেই ডিটেক্টর মেটাল সারফেস থেকে আসা ইলেকট্রনকে বিকর্ষণ করবে, অথবা মেটাল সারফেস পজিটিভিটির কারণে ইলেকট্রন মেটাল সারফেস থেকে নির্গত হতে বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারছি যে ব্যাটারির যে বিভবের মান প্লাস মাইনাস থেকে মাইনাস প্লাস করে দেওয়ার কারণে বা এটাকে ঋণাত্মক বিভব করে দেওয়ার কারণে ইলেকট্রনের মেটাল সারফেস থেকে নির্গত হয়ে ডিটেক্টরে আসাটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা এই ঋণাত্মক বিভব বা ঋণ বিভবের মান বাড়াতে বাড়াতে এমন একটা মানে নিয়ে যেতে পারি যার মাধ্যমে আমরা সম্পূর্ণ ফটো ইলেকট্রনের নির্গত হওয়ায় বাধাপ্রাপ্ত করে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি এবং এর কারণে কোন প্রকার ফটো কারেন্টই প্রবাহিত হবে না এমন ব্যবস্থাই করতে পারি। তখন এই ঋণ বিভবের সর্বোচ্চ মানটিকে আমরা স্টপিং পটেনশিয়াল বলে থাকি বা নিবৃত্তি বিভব বলে থাকি এবং এই নিবৃত্ত বিভব ইকুয়াল টু হচ্ছে ইভিএস, অর্থাৎ ইভিএস টি হচ্ছে মূলত নিবৃত্তি বিভব এবং এই ইভিএস টি হচ্ছে মূলত সেই শক্তি যেটি ইলেকট্রনের গতিশক্তিকে বাধাপ্রাপ্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে। এখন ইভিএস নিবৃত্তি বিভবের সাহায্যে যেহেতু আমরা ইলেকট্রনের গতিকে সম্পূর্ণ বাধাগ্রস্ত করে দিচ্ছি বা ইলেকট্রনকে সম্পূর্ণ আটকিয়ে দিচ্ছি, তাহলে আমরা বলতে পারি ইভিএস ইকুয়াল টু হবে ইলেকট্রনের যে ম্যাক্সিমাম আমরা গতিশক্তি পেয়েছিলাম তার সমান, অর্থাৎ তার ম্যাক্সিমাম গতিশক্তির সমান পরিমাণ ঋণাত্মক বিভবের কারণে সৃষ্ট শক্তি যখন আমি প্রয়োগ করব তার বিপরীতে, তখন সে একেবারেই নির্গত হওয়া বন্ধ করে দেবে বা তার কোনো প্রকার ফটো ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হতে পারবে না। তো এই জন্য আমি এই ক্ষেত্রে লিখেছি ইভিএস ইকুয়াল টু হাফ এমভিএম স্কয়ার, যেখানে হাফ এমভিএম স্কয়ারটি হচ্ছে মূলত ইলেকট্রনের এই যে ম্যাক্সিমাম গতিশক্তি রয়েছে তার মান হাফ এমভিএম স্কয়ার। তো আশা করি তোমরা এই ক্ষেত্রে ফটো তড়িৎ ক্রিয়াটি বুঝতে পারছো। আমি এই ক্ষেত্রে আলাদাভাবে প্রত্যেকটির পরিচয় আবার লিখে দিয়েছি। তো এই ক্ষেত্রে ফটো তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে দুটি ব্যাপার মনে রাখা প্রয়োজন। প্রথম ব্যাপারটি হচ্ছে এখানে যে ফটো কারেন্টটি সৃষ্টি হয় সে ফটো কারেন্টটি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে, অর্থাৎ আপতিত যে আলোক রশ্মি রয়েছে তার তীব্রতা যত বেশি হবে তত একক সেকেন্ডে নির্গত ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে এবং একক সেকেন্ডে বা একক সময় নির্গত ইলেকট্রনের পরিমাণ যখন বেড়ে যাবে তখন ফটো কারেন্টের মানও বেড়ে যাবে বা ফটো কারেন্টের মান এই জন্যই আপতিত আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে নির্গত ইলেকট্রনের যে বেগ রয়েছে
তা অবশ্যই আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে। অর্থাৎ ফটোকারেন্ট নির্ভর করবে আপতিত আলোর তীব্রতার উপর, কারণ আপতিত আলোর তীব্রতা যত বেশি হবে নির্গত ইলেকট্রনের সংখ্যা তত বেড়ে যাবে। কিন্তু নির্গত ইলেকট্রনের বেগ কিন্তু আপতিত আলোর তীব্রতার উপর ডিপেন্ড করবে না। ইলেকট্রনের বেগটি ডিপেন্ড করবে মূলত আলোর কম্পাঙ্কের উপর, অর্থাৎ আপতিত আলোর যে কম্পাঙ্ক রয়েছে এফ তার উপর। তো আমরা ফটোতড়িৎ ক্রিয়া সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধান করি। প্রথম সমস্যাটিতে আমাদেরকে বলা হচ্ছে একটি ধাতুর কার্যপেক্ষক 6.63 ইলেকট্রন ভোল্ট। ধাতুটির ক্ষেত্রে ফটো ইলেকট্রনের নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? তো আমরা যেহেতু জানি কার্যপেক্ষক W0 হচ্ছে HF0, যেখানে F0টি হচ্ছে মূলত নিঃসরণের সূচন কম্পাঙ্ক। তো আমরা লিখতে পারি W0 6.63 ইলেকট্রন ভোল্ট। এখন আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। তো এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এইচ এর ভ্যালু আবার আমরা জানি 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর এক্ষেত্রে আমাদের রয়েছে সূচন কম্পাঙ্ক F0। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 1.6 ইন্টু -19 এর সাথে যদি আমরা এখন +34 যোগ করে দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 15। অর্থাৎ এক্ষেত্রে সূচন কম্পাঙ্ক হচ্ছে 1.6 ইন্টু 10⁻15 হার্জ। দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে একটি ধাতব পৃষ্ঠ থেকে m ভরের এবং e চার্জ বিশিষ্ট নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্ত বিভব পার্থক্য 2 ভোল্ট হবে? তো এক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি হাফ mvm স্কয়ার, অর্থাৎ এটি হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হাফ mvm স্কয়ার। তো আমরা যখন স্টপিং পটেনশিয়াল অথবা নিবৃত্ত বিভবের সাহায্যে ইলেকট্রনের গতিকে সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত করে দেব, তখন আমরা জানি এই যে নিবৃত্ত বিভবের জন্য যে পরিমাণ শক্তিটি আমরা পাচ্ছি তা হলো EVS। এখন আমাদেরকে বলা আছে ভরটি হচ্ছে m, তার আমরা m রেখে দিতে পারি, এবং আমাদেরকে বের করতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটি এর মানটি। তো চার্জও আমাদেরকে বলে দেওয়া আছে এবং VS এর মান বলে দেওয়া আছে 2 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা vm স্কয়ার দেখে থাকি তাহলে তা পেয়ে যাচ্ছি আমরা মূলত 4 e ডিভাইডেড বাই m। তাহলে আমরা বলতে পারি vm ইকুয়াল টু হবে 2√e ডিভাইডেড বাই m। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের সর্বাধিক বেগ পাচ্ছি এটি। আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো এক্স রশ্মি। কোন একটি ধাতব পাতেরকে যখন একটি উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন আঘাত করে তখন সে ধাতব পাত থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়, তাকে আমরা মূলত বলে থাকি এক্স রে। এখন এক্ষেত্রে আমরা ইলেকট্রনকে উচ্চ গতিশক্তি সম্পন্ন করার জন্য এখানে এই যে ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে খুবই উচ্চমানের বিভব পার্থক্য ব্যবহার করে থাকি, এবং এই হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনটি তীব্র বেগে ক্যাথোড থেকে নির্গত হয়ে এই যে ধাতব পাত রয়েছে একে আঘাত করে, এবং যার কারণে এই ধাতব পাত থেকে এক ধরনের রশ্মি নির্গত হচ্ছে যেটাকে আমরা এক্স রে বলছি। এখন এই যে এক্স রে নির্গত হচ্ছে তার কম্পাঙ্ক এবং আমরা এই ক্ষেত্রে যে বিভব প্রয়োগ করেছি তার যে সম্পর্ক রয়েছে তা হলো EV ইকুয়াল টু HF। অর্থাৎ এই যে ইভিটি রয়েছে এই ইভিটি হচ্ছে এই ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে ভি ভোল্টেজ প্রয়োগ করার কারণে এই যে এই ভিটি হচ্ছে মূলত ভোল্টেজ বা বিভব পার্থক্য এই ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে। এখন এই যে বিভব এবং হচ্ছে আমরা চার্জের পরিমাণ পাচ্ছি ই, তা মূলত এই ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে ভি ভোল্টেজ প্রয়োগ করার কারণে ইলেকট্রনটি কত শক্তি সম্পন্ন হয়ে নির্গত হচ্ছে তার মান, অর্থাৎ ইভি হচ্ছে ইলেকট্রনটি কি পরিমাণ শক্তি নিয়ে ক্যাথোড থেকে নির্গত হচ্ছে তার মান। তো এই ইভি শক্তি সম্পন্ন ইলেকট্রনটি যখন এই ধাতব পাথের উপর আঘাত করে তখন সেই শক্তিটির কারণে বা এই শক্তি সম্পন্ন ইলেকট্রনের কারণে যে রশ্মিটি নির্গত হচ্ছে তার যে ফোটনের মান আছে, বা এটি যেহেতু হচ্ছে
তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স রে। তো আমরা অবশ্যই জানি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে মূলত ফোটনের প্রবাহ। তো এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে ফোটন রয়েছে, সে ফোটনগুলো যে শক্তি পাচ্ছে HF, তা একটি ইলেকট্রনের শক্তির সমান, অর্থাৎ ইভি এর সমান। তো এক্ষেত্রে আমরা আরো লিখতে পারি F ইকুয়াল টু হচ্ছে ইভি ডিভাইডেড বাই এইচ। আবার আমাদের F ইকুয়াল টু আমরা জানি C ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ইভি ডিভাইডেড বাই এইচ। তাহলে এক্ষেত্রে আমরা ল্যামডা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এইচ সি ডিভাইডেড বাই ইভি, অর্থাৎ এই যে এক্স রশ্মি রয়েছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে তাও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। এখন আমরা এক্স রশ্মি সংশ্লিষ্ট একটি সমস্যার সমাধান করব। এটিতে বলা হচ্ছে একটি এক্স রে টিউবে কত ভোল্টেজ প্রয়োগ করলে 1.875 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে পাওয়া যায়। তো আমরা জানি ইভি ইকুয়াল টু হচ্ছে HF, আবার ইভি ইকুয়াল টু হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এইচ সি ডিভাইডেড বাই ই ল্যামডা। এখন আমরা যদি এই ক্ষেত্রে মান বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, এবং সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, এবং ল্যামডার মান দেওয়া আছে 1.875 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, যেহেতু 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 ইনভার্স 10 মিটার। আচ্ছা, আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি 1.6 ইন্টু 1.875, দ্যাট মিনস 1.6 কে আমরা লিখতে পারি 6 ডিভাইডেড বাই 10 আকারে। আবার 1.875 কে আমরা লিখতে পারি 15 ডিভাইডেড বাই 8 এ আকারে। তো আমরা যদি এদের মধ্যে ক্যালকুলেশন করি 8 ডিভাইডেড বাই 2 এন্ড 2 এখানে হয়ে যাবে 5, দ্যাট মিনস এটা হচ্ছে 3। তো আমরা বলতে পারি 1.6 এবং 1.87 এর গুণফল হচ্ছে মোটামুটি 3। তো এই 3 এবং উপরে 3 কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার। আচ্ছা, এবার যদি আমরা 10 এর ঘাতগুলো হিসাব করি, আমাদের কিন্তু উপরে আছে -34 এবং হচ্ছে +8, নিচের -19টি উপরে যখন উঠবে তখন প্লাস হয়ে যাবে, এবং এই যেখানে -10 রয়েছে এটি যখন উপরে উঠবে তখন এটি হচ্ছে +10 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 10 এর ঘাত পেয়ে যাচ্ছি 3। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি কিউব ভোল্ট, এর একক হচ্ছে ভোল্ট, অথবা আমরা বলতে পারি 6.63 কিলোভোল্ট। অর্থাৎ একটি এক্স রে টিউবে যদি আমরা 6.63 কিলোভোল্ট ভোল্টেজ প্রয়োগ করে থাকি তাহলে 1.875 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে পাওয়া যাবে। আমাদের পরবর্তী আলোচনার টপিক হচ্ছে কম্পটন প্রভাব। কোনো একটি উচ্চ শক্তি সম্পন্ন ফোটনের সাথে যখন একটি স্থির ইলেকট্রনের সংঘর্ষ ঘটে, এই যে এটা একটি ফোটন যার শক্তি হচ্ছে h মিউ, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটি স্থির আছে। তো এদের যখন সংঘর্ষ ঘটে তখন ফোটনের শক্তি কিছুটা হ্রাস পায়, এবং ফোটনের হারিয়ে যাওয়া শক্তি মূলত এই যে ইলেকট্রন রয়েছে তা লাভ করে, এবং ইলেকট্রন সেই শক্তি লাভ করে কোন একটি নির্দিষ্ট দিকে গতিশীল হয়। আর এই যে ফোটন এর আদি যে কম্পাঙ্ক ছিল এবং আদি যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল তা সংঘর্ষের পর পরিবর্তন হয়ে যায়, এবং এক্ষেত্রে নতুন যে বা বিক্ষিপ্ত যে ফোটনটি আমরা পাই যেটি ফাই কোণে বিক্ষিপ্ত হচ্ছে, এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়, কিন্তু বিক্ষিপ্ত ফোটনের যে কম্পাঙ্ক থাকে তা কিন্তু আপতিত ফোটনের কম্পাঙ্ক অপেক্ষা কম হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কম্পাঙ্ক কমে যাওয়ার কারণে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কিন্তু আপতিত ফোটনের শক্তি অপেক্ষা কম হয়।
দ্যাট মিনস এই যে শক্তির যে ব্যবধান বা শক্তির যে হারিয়ে যাওয়া, এই শক্তিটি কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে যায়নি, তা মূলত সংঘর্ষের ফলে ইলেকট্রন লাভ করেছে এবং সেই শক্তি নিয়েই কিন্তু ইলেকট্রনটি গতিশীল হয়েছে। এই যে এক্ষেত্রে আমরা যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন দেখতে পাচ্ছি, এই প্রভাবটিকে বা এই ঘটনাটিকে মূলত কম্পটন প্রভাব বলা হয়ে থাকে, কারণ বিজ্ঞানী কম্পটনই এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তা পরিমাপ করেন এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপের ক্ষেত্রে আমরা যে সমীকরণ পেয়েছি তা হলো lambda prime minus lambda equal to h by m naught c into 1 minus cos phi। lambda প্রাইমটি হচ্ছে মূলত বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা প্রাইম ইকুয়াল টু বেসিক্যালি ল্যামডা প্লাস এই যে রাশিটি রয়েছে তা, অর্থাৎ ল্যামডা প্রাইমের মান ল্যামডার চেয়ে বেশি। তো এক্ষেত্রে এম নট এর যে পরিচয় রয়েছে তা হলো মূলত ইলেকট্রনের নিশ্চল ভর বা স্থির ভর, এবং এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর বেগ, এই যে ফাই কোণটি রয়েছে তা হলো ফোটনের বিক্ষেপণ কোণ, অর্থাৎ সংঘর্ষের পর ফোটনটি যে কোণে বিক্ষিপ্ত হচ্ছে বা স্ক্যাটার হচ্ছে তার মান, এবং বাকি যে পরিচয় তো দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। ল্যামডা প্রাইম হচ্ছে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফাই হচ্ছে ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা যখন কোন একটি ফোটনের সাথে কোন একটি ইলেকট্রনের সংঘর্ষ ঘটে তখন ফোটনের পরিবর্তিত কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। আমরা এখন কম্পটন ক্রিয়া সংক্রান্ত একটি সমস্যা সমাধান করব। আমাদেরকে বলা হচ্ছে 0.1 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন স্থির অবস্থা থাকা একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর ফোটনটি পূর্বের গতিপথের সাথে 120 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত ফোটনের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা বিক্ষিপ্ত ফোটনের বেগ কোনো প্রকার ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারি, তা হলো 3 × 10⁸ ms ইনভার্স 1। আপতিত ফোটনের এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে পার্থক্য থাকলেও আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের বেগ কিন্তু একই থাকবে, তা হলো 3 × 10⁸, কারণ আমরা জানি ফোটনের বেগ আলোর বেগের সমান। তো এই ক্ষেত্রে ফোটনের বেগের কোনো প্রকার পরিবর্তন হবে না। তো আমাদের বের করতে হবে এখন তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে আমরা যা সূত্রটি দেখেছি, ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা h ডিভাইডেড বাই m নট c 1 মাইনাস cos phi। এখন যদি আমরা মান বসিয়ে দিই, 0.1 ন্যানোমিটার মিন্স হচ্ছে বেসিক্যালি 1 × 10⁻10 মিটার। তো উপরে আমরা পাচ্ছি h, দ্যাট মিন্স 6.63 × 10⁻34, আর m নট এর মান আমরা জানি 9.11 × 10⁻31 কেজি, এবং c এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1। এখন আমরা phi এর ভ্যালু এখানে পাচ্ছি 120 ডিগ্রি। তো আমরা জানি cos 120 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে -½ তো এই 1 এবং 1 মাইনাস -½ ইকুয়াল টু বেসিক্যালি 1 + ½ দ্যাট মিন্স এটা আমরা পেয়ে যাচ্ছি 3/2। এখন আমরা যদি বাকি ক্যালকুলেশন করে থাকি, আমাদের এক্ষেত্রে আসছে 1 × 10⁻10 প্লাস এক্ষেত্রে 6.63 ডিভাইডেড বাই 9.11 এবং নিচে 6.63 ডিভাইডেড বাই 9.11 × 3 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0.24। আর আমরা যদি 10 এর ঘাতগুলো চিন্তা করে দেখি, আমাদের উপর আছে -34, নিচে আছে -31 এবং 8। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি -34 + 31 দ্যাট মিন্স হচ্ছে -3, এন্ড -3 - 8 ইকুয়াল টু হয়ে যাবে -11। এখানে আমরা পাচ্ছি 3/2। তো আমরা যদি আরো ক্যালকুলেশন প্রসিড করি, 1 × 10⁻10 ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে 10⁻11 থেকে আমরা এই ক্ষেত্রে এটিকে লিখি 0.024 × 10⁻11 × 3/2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 × 10⁻10 প্লাস, দুঃখিত এটা কিন্তু হবে
tan ইনভার্স 10, কারণ হচ্ছে tan ইনভার্স 11 থেকে আমরা একটি tan ইনভার্স 1 0.24 এর সাথে গুণ করে দিয়েছি, যার কারণে এই ক্ষেত্রে দশমিকের অবস্থানেরও পরিবর্তন দেখতে পাচ্ছি। তো আমরা এই যে রাশি রয়েছে 0.024 আর 3/2 যদি গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব 0.036, কেননা 0.024 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0.012, এবং তার সাথে যদি আমরা 3 গুণ করে থাকি তাহলে কিন্তু চলে আসবে 0.036। আর এই ক্ষেত্রে tan ইনভার্স 10, তাহলে আমরা কিন্তু বেসিক্যালি অ্যান্সার পেয়ে যাচ্ছি 1.036 ইনটু tan ইনভার্স 10 মিটার। আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী কোন একটি মাইক্রোস্কোপিক বা অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। অর্থাৎ আমরা যদি একটি নির্ভুলভাবে পরিমাপ করে থাকি তবে অপরটির পরিমাপের ক্ষেত্রে অনিশ্চয়তা বা ত্রুটি থেকে যায়। এর যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখি তা দাঁড়াবে এমন। এখানে ডেল এক্স দ্বারা বোঝাচ্ছি আমরা অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, অর্থাৎ এর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কতটুকু অনিশ্চয়তা পাচ্ছি বা ত্রুটি পাচ্ছি বা ভুল পাচ্ছি, আর ডেল পি হচ্ছে এর ভরবেগের অনিশ্চয়তা। তাহলে এই ডেল এক্স ইন্টু ডেল পি হাইজেনবার্গের নীতি অনুযায়ী এটাই গ্রেটার ইকুয়াল দেন হবে h ডিভাইডেড বাই 4 পাই। এখানে এটি ল্যামডা নয়, এটি হচ্ছে পাই, আর h হচ্ছে প্লাঙ্কসের কনস্ট্যান্ট। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্ষেত্রে যে ডেল এক্স এবং ডেল পি এর যে গুণফল রয়েছে এর সর্বনিম্ন মান কিন্তু h ডিভাইডেড বাই 4 পাই, এবং এর মান h ডিভাইডেড বাই 4 পাই চেয়ে বেশিও হতে পারে। তো আমরা যদি একে এভাবে লিখি ডেল এক্স ইকুয়াল টু ডেল এক্স গ্রেটার অর ইকুয়াল দেন h ডিভাইডেড বাই 4 পাই ডেল পি, তাহলে একটি জিনিস দেখতেই পাচ্ছ, ডেল পি এর মান যত কমবে, অর্থাৎ ভরবেগের নির্ণয়ের অনিশ্চয়তার মান যত কমবে, আমাদের ডেল এক্স এর মান কিন্তু বা ডেল এক্স এর জন্য বা অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা পাচ্ছি তা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি ডেল এক্স এর মান যত বাড়বে এর মানে হচ্ছে আমাদের ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা কম পাচ্ছি। আবার আমরা যদি বিপরীতভাবে চিন্তা করি, আমরা যদি অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কম পাই তাহলে আমাদের কিন্তু ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা বেড়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের বাস্তব ক্ষেত্রের কিছু বৃহৎ আকৃতির বস্তু নিয়ে চিন্তা করি, যেমন একটি বলের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এক্ষেত্রে অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করতে পারি। এক্ষেত্রে কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রযোজ্য নয়, কারণ আমরা যদি একটু খুব স্বাভাবিকভাবে চিন্তা করি, আমরা একটি বস্তুর যখন অবস্থান নিশ্চিত করি তখন মূলত এই বস্তুটির উপর আলো আপতিত হয়। সে আলো যখন আমাদের উপর আর চোখের উপর এসে প্রতিফলিত হয়ে চলে আসে তখন কিন্তু আমরা একে দেখতে পাই বা এর অবস্থানটি আমরা ডিটেক্ট করতে পারি এবং আমরা এর ভরবেগও পরিমাপ করতে পারি। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি একটি অতি ক্ষুদ্র কণা, যেমন আমরা যদি একটি ইলেকট্রন চিন্তা করি, তখন দেখা যায় এর উপর যখন একটি আলোক কণা বা একটি ফোটন এসে আপতিত হয় তখন এই ফোটনের সাথে কিন্তু এই ইলেকট্রনের সংঘর্ষ ঘটে। এখন ফোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষ ঘটার কারণে ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন হয়। আমরা কম্পটন প্রভাবেই দেখেছি ফোটন এবং হচ্ছে যে কি ইলেকট্রনের সাথে যখন পরস্পরের সংঘর্ষ হচ্ছে তখন ফোটনের গতিশক্তি কিছুটা কমে যাচ্ছিল, কারণ তার একটি নির্দিষ্ট গতিশক্তি ইলেকট্রন প্রাপ্ত হচ্ছিল, বা এক্ষেত্রে আমরা বলতে পারি ইলেকট্রনের ভরবেগেরও পরিবর্তন হচ্ছিল। তো এই যে ফোটনের সাথে যখন ইলেকট্রনের সংঘর্ষ ঘটে এবং ফোটনটি যখন বিক্ষিপ্ত হয়ে চলে আসে, তো এই বিক্ষিপ্ত ফোটন থেকে আমরা ইলেকট্রনটির অবস্থান নির্ণয় করতে পারলেও এর যে ইলেকট্রনের যে ভরবেগ রয়েছে তা স্পেসিফিক্যালি বা নির্ভুলভাবে পরিমাপ করতে পারি না, কারণ ফোটনের সাথে এই ইলেকট্রনের সংঘর্ষের কারণে ফোটনের ভরবেগের পরিবর্তন হয়ে যায়। এজন্য আমরা দেখতেই পাচ্ছি এই যে অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক কণাগুলোর ক্ষেত্রে বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার ক্ষেত্রে বা মৌলিক কণার ক্ষেত্রে অবস্থান এবং হচ্ছে ভরবেগ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু এইসব যেগুলো ম্যাক্রোস্কোপিক বা আমাদের বাস্তব জগতের যেসব বস্তু রয়েছে অপেক্ষাকৃত আকারে বড়, তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো প্রকার সমস্যা দেখা যায় না, এবং যার কারণেই মূলত এদের ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা যায়।
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির আরেকটি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে del E dot del T greater or equal than h divided by 4 পাই। এটি দ্বারা মূলত আমরা বুঝি কোন একটি গতিশীল ক্ষুদ্র কণার শক্তির পরিমাপ এবং হচ্ছে এর ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ের ব্যবধান কিন্তু আমরা একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করতে পারি না, এবং এক্ষেত্রেও ডেল ই ডট ডেল টি এর যে গুণফল থাকবে তার গ্রেটার ইকুয়াল দেন হবে h ডিভাইডেড বাই 4 পাই, এবং এই ক্ষেত্রে এদের ন্যূনতম মানও কিন্তু হবে h ডিভাইডেড বাই 4 পাই। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে যদি আমরা একটি ম্যাথ সলভ করি, আমাদেরকে বলা হচ্ছে একটি ইলেকট্রনের বেগ v এবং এর ভুলের সীমা 0.1%। ইলেকট্রনের অবস্থানের সর্বনিম্ন অনিশ্চয়তা কত হবে? তো ইলেকট্রনের বেগ যেহেতু দেওয়া আছে v, তাহলে আমরা এর ভরবেগ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি p ইকুয়াল টু mv। এখন এক্ষেত্রে দেওয়া আছে ভুলের সীমা 0.1%। তো ভুলের সীমা যেহেতু দেওয়া আছে 0.1%, আমরা ডেল p ইকুয়াল টু কিন্তু পেয়ে যাচ্ছি mv ইন্টু 0.1% বা mv ইন্টু 0.1 ডিভাইডেড বাই 100, that means tan inverse 3 mv। এখন আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী জানি del x into del p greater or equal than h divided by 4 pi। তাহলে del x into কিন্তু আমরা পেয়ে যাচ্ছি greater or equal than h divided by 4 pi del p। তাহলে আমরা যদি এখন মান বসিয়ে দিই, del x greater or equal than কিন্তু চলে আসবে h 4 pi and tan inverse 3 mv। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি del x greater or equal than 1000h divided by 4 pi mv। এটাই কিন্তু দাঁড়াবে বেসিক্যালি 250। অর্থাৎ আমরা বলতে পারি del x এর যেটি সর্বনিম্ন মান হবে তা হবে 250h ডিভাইডেড বাই পাই mv। এখন আমরা কিন্তু এখানে অপশনে দেখতে পাচ্ছি 25h রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা অ্যাকচুয়াল অ্যানসার বা সঠিক উত্তর তা কিন্তু নেই। তাহলে আমরা বলতে পারি এর সঠিক উত্তরটি হবে বেসিক্যালি 250h divided by pi mv। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমরা এই চ্যাপ্টারের অনেক কনসেপ্ট খুব ভালো মতো জেনেছো এবং এই সংক্রান্ত ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় তা বুঝেছো, এবং আমরা আরো আশা করি ইনশাআল্লাহ ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামে আসা এই চ্যাপ্টার থেকে যে কোনো সমস্যা তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। ধন্যবাদ।